যাক আরেকবার বলি আমি। পারসিস্টেন্ট ডায়রিয়া, পারসিস্টেন্ট ডায়রিয়াটা হচ্ছে যেটা অ্যাকিউটলি স্টার্ট হবে, ঠিক আছে? সেখানে ব্লাড থাকতেও পারে, নাও থাকতে পারে, এবং এটা লাস্টিং করবে কতদিন? 14 ডেজ অর মোর। কিন্তু আমরা যে ডায়রিয়া পড়েছিলাম সেখানে কিন্তু মানে লেস দেন 14 ডেজ ছিল, ঠিক আছে? লেস দেন 14 ডেজ। আর এখানে হচ্ছে যে 14 ডেজ অর মোর থাকবে। এবং যে এই যে 14 ডেজ পর্যন্ত হয়েছে মানে চলতেছে, সেখানে 2 দিনের বেশি গ্যাপ থাকবে না। মানে এরকম 2 দিন যাবে না যে এখানে ডায়রিয়া ছিল না, মানে ডায়রিয়া অনবরত থাকবেই। আচ্ছা, যে উন্নয়নশীল দেশে বা ডেভেলপিং কান্ট্রিসে 3 থেকে 20% বা 3 থেকে 20% অফ অল চাইল্ডহুড ডায়রিয়া বিকাম পারসিস্টেন্ট। মানে উন্নয়নশীল দেশে 3 থেকে 20% পর্যন্ত যে চাইল্ডহুড ডায়রিয়া হয় সেটা পারসিস্টেন্ট করে অ্যান্ড কন্ট্রিবিউট। এবং এটা কি করে দেখেন, আহ, আমরা যদি বলতে চাই 30 থেকে 50% শিশু মৃত্যুর যে কজ আছে, সেটাকে যদি আমরা ধরি তাহলে সেটা হবে পারসিস্টেন্ট ডায়রিয়া, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে টাইপস। টাইপস এর মধ্যে একটা হচ্ছে নন সিভিয়ার পারসিস্টেন্ট ডায়রিয়া, আর একটা হচ্ছে সিভিয়ার পারসিস্টেন্ট ডায়রিয়া। তো নন সিভিয়ার মানে হচ্ছে যেটা বেশি মারাত্মক না, ঠিক আছে? আর সিভিয়ার পারসিস্টেন্ট ডায়রিয়া সেটা হচ্ছে খুব মারাত্মক। এখন নন সিভিয়ার পারসিস্টেন্ট ডায়রিয়াটা আমরা কিভাবে বুঝবো? নট অ্যাসোসিয়েটেড উইথ ডিহাইড্রেশন। যে এখানে ডিহাইড্রেশন মানে কি? এই যে পানি শূন্যতার একটা ব্যাপার আছে, সেটা আমরা দেখেছিলাম যে গত ক্লাসে, যে ডিহাইড্রেশন কিভাবে দেখতে হয়। তো সেখানে কি থাকবে না? নট অ্যাসোসিয়েটেড উইথ ডিহাইড্রেশন এন্ড ক্যান বি ম্যানেজ এট হোম উইথ স্পেশাল ডায়েটস এক্সট্রা ফ্লুইডস। তার মানে হচ্ছে যে আহ, এখানে ডিহাইড্রেশন থাকবে না এবং এটা বাড়িতেই ম্যানেজ করতে পারবো আমরা। কিভাবে? একটা হচ্ছে উইথ স্পেশাল ডায়েটস, কিছু বিশেষ খাবার এবং এক্সট্রা ফ্লুইডস যেটা আছে, বা খাবার স্যালাইন হতে পারে বা যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে? আচ্ছা, তো এটা তো আমরা বুঝলাম যে নন সিভিয়ারটা যে এটা আমাদের হাতের নাগালে আছে। আর একটা হচ্ছে সিভিয়ার পারসিস্টেন্ট ডায়রিয়া। এটা হচ্ছে হোয়েন অ্যাসোসিয়েটেড উইথ সাইন অফ ডিহাইড্রেশন, যে এখানে ডিহাইড্রেশনের সাইন থাকবে এন্ড ইউজুয়ালি রিকোয়ার্স হসপিটালাইজেশন। এবং দেখেন এটাতে কিন্তু আমাদের হাত থাকে না সিভিয়ার পারসিস্টেন্ট ডায়রিয়া হলে। এখানে কিন্তু হসপিটালাইজ মাস্ট বি করতে হবে। কেন করতে হবে আমরা পরে বলবো। আচ্ছা, এবার দেখেন কিছু রিস্ক ফ্যাক্টরস। রিস্ক ফ্যাক্টরস জিনিসগুলো কি? যে রিস্ক ফ্যাক্টরস হচ্ছে যে এমন কিছু বিষয় আছে যেগুলোর কারণে এই পারসিস্টেন্ট ডায়রিয়া হতে পারে, ঠিক আছে? সেটাকে বলা হয় রিস্ক ফ্যাক্টরস। আর কজ হচ্ছে যে যে এটার কারণে হয় এরকম, মানে এগুলো হচ্ছে পসিবিলিটি আছে এই কজগুলা বা এই ব্যাপারগুলো থাকলে। একটা হচ্ছে হোস্ট ফ্যাক্টরস। যে হোস্ট বলতে এখানে বোঝাচ্ছে কাকে? ধরেন এটা তো আমরা পেডিয়াট্রিক্স পড়তেছি, ধরেন একজন শিশুকে ধরেন, তার বয়স যদি ইয়ং এজ অর্থাৎ লেস দেন 12 মান্থ, তার বয়স যদি 1 বছরের কম হয়, ঠিক আছে, তাহলে কিন্তু এই বাচ্চাটার কি হতে পারে? পারসিস্টেন্ট ডায়রিয়া হতে পারে। আরেকটা হচ্ছে লো বার্থ ওয়েট। লো বার্থ ওয়েট বেবি হচ্ছে 2.5 থেকে 4 কেজির কম হলে তাকে কি বলা হয়? লো বার্থ ওয়েট বেবি, ঠিক আছে? আর হচ্ছে ম্যালনিউট্রিশন, অপুষ্টি, ফল্টি ফিডিং প্র্যাকটিস, ল্যাক অফ ব্রেস্ট ফিডিং। অর্থাৎ কোনো মা যদি তার সন্তানকে ঠিকভাবে ব্রেস্ট ফিডিংটা ঠিক মতো করাতে না পারে, ঠিক আছে, অথবা ল্যাক অফ ব্রেস্ট ফিডিং, যে তার ব্রেস্ট ফিডিংটা মানে সে মায়ের মায়ের দুধ ঠিক মতো পায় না, ঠিক আছে, মায়ের দুধের অভাব এটা। আর হচ্ছে রিসেন্ট ইন্ট্রোডাকশন অফ ফিডিং অফ কাউস মিল্ক। আজকের অনেক ইম্পর্টেন্ট কিছু কথাবার্তা আছে, আপনারা একটু মনোযোগী হবেন ইনশাল্লাহ। তার মানে এখানে কি বলেছে? যে রিসেন্ট ইন্ট্রোডাকশন অফ ফিডিং অফ কাউস মিল্ক। 1 মিনিট, সবাই একটু লাইনে থাকেন, 1 মিনিট। আসসালামু আলাইকুম ভাই। আমি তো খাওয়া দাওয়া করে বলছি, এনে রান্না করে দিয়ে গেছিল আমি তো জানি না রান্না করবো। আচ্ছা, তারপরে হচ্ছে যে রিসেন্ট ইন্ট্রোডাকশন অর ফিডিং অফ কাউস মিল্ক, যে রিসেন্টলি তার গরুর দুধ খাওয়ানো শুরু করেছে এরকম। দেখেন গরুর দুধ
আমরা বলেছিলাম যে 2 বছরের পরে কোনো বাচ্চাকে দিতে হয়। 2 বছর বা 18 মাসের আগে কোনো বাচ্চাকে কিন্তু গরুর দুধ দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? কারণ গরুর দুধের যে কেসিন আছে সেটাকে ভাঙার জন্য যে এনজাইম থাকা দরকার সেটা কিন্তু একটা বাচ্চার তৈরি হয় না। ঠিক আছে? 2 বছরের আগে তৈরি হয় না। আর 2 বছর পর থেকে যখন শুরু করব তখন হচ্ছে যে অর্থাৎ 70% তার হচ্ছে ওয়াটার থাকবে আর হচ্ছে 30% থাকবে হচ্ছে মিল্ক বা কাউস মিল্ক। এভাবে আস্তে, আস্তে করে তার গরুর দুধের পরিমাণটা বাড়াতে হবে। যখন স্টার্টিং থাকবে তখন 50 বা 60% ওয়াটার থাকবে। অর্থাৎ পানির পরিমাণটা বেশি থাকবে। কারণ সেটা ভারী হলে কি করতে পারবে না? ডাইজেস্ট করতে পারবে না। ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে ইনজুডিশিয়াস ইউজ অফ অ্যান্টিবায়োটিক অ্যান্ড অ্যান্টি-মোটিলিটি ড্রাগস। অবিচারে দেখেন আমরা জানি যে অ্যান্টিবায়োটিক যে আমাদের সচরাচর কি হয় গ্রামে বা শহরে হয় এরকম যে কোনো বাচ্চাদের সমস্যা হলে বা কারো অসুস্থ হলে দোকান থেকে যেসব দোকান আছে যে আমাদের আশেপাশে সে দোকান থেকে অ্যান্টিবায়োটিক দিয়ে দেয়। ঠিক আছে? আর গ্রামের মানুষ তো অসচেতন আর তাদের নলেজও নাই। সেজন্য তারা তাদের কাছে চলে যায় এবং তারা উল্টাপাল্টা অ্যান্টিবায়োটিক দিয়ে দেয়। ঠিক আছে? তো এটাকে বলা হয়েছে কি ইনজুডিশিয়াস ইউজ অফ অ্যান্টিবায়োটিক। এই কারণেও কিন্তু তার এই সমস্যা হতে পারে। আর হচ্ছে অ্যান্টি মোটিলিটি ড্রাগস। আমরা জানি বাজারে ইমোটিল নামে এক ধরনের ড্রাগস পাওয়া যায়। ঠিক আছে? ইমোটিল দিলে কি হয়? ইমোটিল দিলে হচ্ছে যে আমাদের যে গাট আছে বা বাওয়াল আছে, বাওয়াল মুভমেন্টটা কম হয়। ঠিক আছে? তো এইটা কিন্তু বাচ্চাদের বড়দের দেয়া যায় কিন্তু বাচ্চাদের দেওয়া নিষেধ এই ইমোটিল ড্রাগসটা। আর ছোটদের দিলে কি হবে? তার বাওয়াল মুভমেন্টটা স্টপ হয়ে যাবে। আল্টিমেটলি তার পেট ফুলে যাবে, হ্যাঁ? এবং বাচ্চা কিন্তু মারাও যায়। দেখেন এটা কত সিভিয়ার একটা প্রবলেম। সেজন্য ছোট বাচ্চাদের কিন্তু ইমোটিল দেয়া যাবে না। একটা মেসেজ আপনারা লিখে রাখেন যে ইমোটিল ছোট বাচ্চাদের দেয়া যাবে না। আচ্ছা, তারপরে হচ্ছে ইম্পেয়ার্ড ইমিউন ফাংশন। যদি বাচ্চার কি হয় ইমিউনিটি খারাপ থাকে, ঠিক আছে? আর হচ্ছে কিছু সিস্টেমিক ইনফেকশন আছে যেমন ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, নিউমোনিয়া, ওরাল থ্রাশ এগুলা। এগুলার কারণেও হতে পারে। দেখেন ইউটিআই এর কারণে হতে পারে, নিউমোনিয়ার কারণে হতে পারে, ওরাল থ্রাশ। ওরাল থ্রাশ মানে হচ্ছে যে মুখে এক ধরনের প্রলেপ করে। এক্ষেত্রে একটা কথা আছে যে মুখে কিন্তু যে বাচ্চা যে মিল্ক বা ব্রেস্ট ফিড নেয় সেটার একটা প্রলেপ পড়তে পারে। কিন্তু এটা আর ওইটার মধ্যে পার্থক্য হচ্ছে যে ওইটা উঠে যায়, যে মিল্কের প্রলেপটা সেটা উঠে যায় কিন্তু ওরাল থ্রাশ হলে কিন্তু উঠাইতে গেলে কি হবে? ব্লিডিং হবে। ঠিক আছে? এটা একটা পার্থক্য। আচ্ছা, তারপর হচ্ছে হিস্ট্রি অফ প্রিভিয়াস পারসিস্টেন্ট ডায়রিয়া। তার যদি আগেও এরকম পারসিস্টেন্ট ডায়রিয়ার কোনো হিস্ট্রি থাকে, এগুলো হচ্ছে তার হোস্ট ফ্যাক্টর বা রিস্ক ফ্যাক্টরের মধ্যে একটা কথাবার্তা। এটা হচ্ছে ব্যক্তির উপর ডিপেন্ডেন্ট। আর কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস আছে। সেটা হচ্ছে যে লিভিং ইন হাইলি কন্টামিনেটেড এনভায়রনমেন্ট এন্ড দেয়ার ইল ইফেক্টস অন জিআই মক্রোইকোলজি। সেটা হচ্ছে অর্থাৎ মানে এরকম একটা পরিবেশে সে থাকলো। আমরা জানি যে আহ, কি বলে দেখেন মানে হচ্ছে আরোগ্যের পথে বাধা একটা কথা বলেছিলাম না? তো সেখানে কিন্তু এনভায়রনমেন্টাল একটা ফ্যাক্টর আছে। দেখেন এখানে ওই ওই জিনিসটা কিন্তু এখানে একটা আছে যে লিভিং ইন হাইলি কন্টামিনেটেড এনভায়রনমেন্ট। অর্থাৎ এমন একটা পরিবেশে থাকলো যেখান থেকে বাচ্চা বিভিন্ন জিনিস আহ, পেতে পারে বা বিভিন্ন জিনিস খেলো মানে কি বলে এটাকে বিশুদ্ধ কিছু পাইলো না বা বিশুদ্ধ অবিশুদ্ধ পানি সব মিলে মানে সেখান থেকে একটা পরিবেশ থেকে কিন্তু একটা তার একটা ফ্যাক্টরস কাজ করে। ঠিক আছে? আচ্ছা, আরেকটা হচ্ছে ইফ ইন্টারো এডহারেন্ট ইস্কেরিশিয়া কুলাই ওয়াজ দ্য পজিটিভ অর্গানিজম অফ রিসেন্ট অ্যাকিউট ডায়রিয়া। অর্থাৎ ইকুলাইয়ের কারণেও হতে পারে। আরো কিছু দেখেন অর্গানিজমস আছে। আহ, আমরা কি পড়তেছি? পারসিস্টেন্ট ডায়রিয়ার অর্গানিজম দেখেন একটা হচ্ছে ইকুলাই, ক্ল্যাপসিয়ালা, তারপর হচ্ছে ক্যাম্পাইলোবেক্টর, অ্যারোমোনাস, ক্রিপ্টোস্পোরিডিয়াম, জিয়ার্ডিয়া, লামলিয়া। তো এগুলো আপনাদের একটা মুখস্থ করার দরকার নাই, শুধু আপনারা জেনে রাখেন। এবার হচ্ছে প্যাথোজেনেসিস। আচ্ছা, আমার পড়া কি খুব দ্রুত হয়ে যাচ্ছে? আপনারা কি বুঝতে পারতেছেন? রেসপন্স করেন, কেউ একজন রেসপন্স করেন। জি ভাইয়া, বুঝতে পারতেছি। আচ্ছা, না বুঝলে আপনারা একটু, জি জি, না বুঝলে আমাকে বলবেন। এবার হচ্ছে প্যাথোজেনেসিস। প্যাথোজেনেসিস মানে কি? যে রোগটা কিভাবে হয় সেটার একটা প্রক্রিয়া।
এটা বলা হয়েছে এখানে নট ওয়েল আন্ডারস্টুড, এটা খুব বেশি ভালোভাবে জানা যায় না যে এটা কিভাবে হয়। তারপরও ধারণা করা হয় যে ডায়রিয়াতে যেরকম একটা ব্যাপার কাজ করতো, এখানেও সেরকম যে ইন্টেস্টিনাল যে কি সেল আছে না, যে ইন্টারোসাইট, সেখানে অ্যাবজর্পশন ঠিক মতো হয় না। তারপরে এখান থেকে কি হয় যে আহ, যে অ্যাবজর্পশন ঠিক মতো না হলে যে ইলেকট্রোলাইটস, তারপর হচ্ছে ওয়াটার বের হয়ে যায়। এটা হচ্ছে মূল কথা। তো এখানে প্যাথোজেনেসিসটা তেমন একটা জানা যায় না, ঠিক আছে, ঠিক মতো এটা একটা ধারণা করেছে। তো মেইন কথা হচ্ছে যে এখানে হচ্ছে ডিহাইড্রেশন বা এই ডিহাইড্রেশন হবে এবং ইলেকট্রোলাইটস ইমব্যালেন্স হবে, এটাই মূল কথা। এবার হচ্ছে যে ডায়াগনোসিস, যে আমরা কিভাবে ডায়াগনোসিস করব পারসিস্টেন্ট ডায়রিয়াকে। একটা হচ্ছে বাই ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট অ্যান্ড সাপোর্টস ফ্রম ইনভেস্টিগেশনস। ক্লিনিক্যাল কথাটার মানে হচ্ছে যে আপনি চোখে দেখে, অর্থাৎ পেশেন্টকে দেখে কিভাবে অ্যাসেসমেন্ট করবেন, ঠিক আছে। আর কিছু পরীক্ষা নিরীক্ষার আমরা সাহায্য নিতে পারি। তো ক্লিনিক্যাল অ্যাসেসমেন্টের মধ্যে কি আছে? অ্যাসেসমেন্ট অফ দ্য কেস কিপিং ইন মাইন্ড দ্য রিস্ক ফ্যাক্টরস, অর্থাৎ আহ, মানে যে কেস টেকিং বা হিস্ট্রি টেকিংটা আমরা নিব সেটাকে অ্যাসেসমেন্ট করতে হবে ভালোভাবে, এবং যে রিস্ক ফ্যাক্টর গুলো আছে সেগুলো আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে চেক এভিডেন্স অফ এনি, যদি ডিহাইড্রেশনের কোনো এভিডেন্স থাকে, ঠিক আছে। কারণ হচ্ছে 14 দিনের বেশি যদি কারো এরকম লুজ মোশন হয়ে থাকে বা পাতলা পায়খানা হয়, তাহলে কিন্তু তার ডিহাইড্রেশন হবেই। তারপর হচ্ছে নন ইন্টেস্টিনাল ইনফেকশনস, কিছু নন ইন্টেস্টিনাল ইনফেকশন যেমন নিউমোনিয়ার কারণেও হতে পারে, ঠিক আছে, নিউমোনিয়ার কারণে হতে পারে, তারপরে সেপসিসের কারণে হতে পারে, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের কারণে হতে পারে, ওরাল থ্রাশের কারণেও এই পারসিস্টেন্ট ডায়রিয়াটা হতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে ম্যালনিউট্রিশন, অপুষ্টির কারণে হতে পারে। তারপর হচ্ছে মাইক্রো নিউট্রিয়েন্ট ডিফিসিয়েন্সি, অর্থাৎ ভিটামিন, হ্যাঁ, যে আমরা যে ভিটামিন গুলো পড়েছি সেগুলা, বা জিঙ্ক ডিফিসিয়েন্সি হতে পারে। তো এগুলা হচ্ছে যে, বা ইলেকট্রোলাইটস, হ্যাঁ, ইলেকট্রোলাইটস ইমব্যালেন্স হতে পারে। এগুলা দেখে, বিশেষ করে ডিহাইড্রেশন দেখে, নিউমোনিয়া দেখে, সরি ডিহাইড্রেশন বা এগুলা দেখে আমরা বুঝতে পারবো। আর ইনভেস্টিগেশন তো আমাকে সাহায্য করবে, সেগুলো আসতেছে। দেখেন এখান থেকে আপনারা যে অন্তত আমরা ভিতর থেকে না জানতে পারি যে কিছু ইনভেস্টিগেশনের নাম আমরা জেনে যাবো ইনশাল্লাহ। ইনভেস্টিগেশনের মধ্যে আছে স্টুল, রুটিন, ভাই একটা মাইক্রোস্কোপিক কোশ্চেন ছিল, এক্সামিনেশন। জি বলেন। সেপসিস আর ভাইরেমিয়ার মধ্যে পার্থক্য কি? সেপসিস তো মানে ব্লাডে ছড়ানো, ভাইরেমিয়া তো ব্লাডে ছড়ানো, কিন্তু পার্থক্য কি? মানে এখানে যে সেপসিস হচ্ছে, সেপসিস, সেপসিস শুনেন, সেপসিস কথাটার মানে হচ্ছে ব্লাডে ইনফেকশন ছড়ায় যায়, ঠিক আছে। আর ভাইরেমিয়া কথাটার মানে হচ্ছে ভাইরাস ছড়ায় যায়। এখন ব্লাডের মধ্যে শুধু ভাইরাস ছাড়া অন্য কিছু তো ঢুকতে পারে, অন্য অর্গানিজমও ঢুকতে পারে, ঠিক না। আর ভাইরেমিয়া যে হচ্ছে যে ভাইরাসটা যদি ছড়ায় যায়। বুঝতে পারছেন নাকি? হ্যালো। জি ভাই বুঝতে পারছি। আচ্ছা, এবার হচ্ছে ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশন দেখেন এগুলো আমাদের জানতে হবে, কারণ বর্তমান আধুনিকতার সাথে তাল মিলিয়ে চলতে হলে এগুলো আমাদের শিখতেই হবে। একটা হচ্ছে স্টুল আরএমই, আমরা জানি ইউরিন আরএমই হয়, রুটিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন, ঠিক আছে। স্টুল আরএমই কিসের জন্য করব? জিআরডিয়া হতে পারে, মানে এটা জিআর, আমরা জানি যে অর্থাৎ এই স্টুলটা আরএমই করলে কোন অর্গানিজম দিয়ে এই পারসিস্টেন্ট ডায়রিয়াটা হলো সেটা আমরা জানতে পারবো, ঠিক আছে। তারপর পিএইচ দেখা হয়। তারপর হচ্ছে কোনো রিডিউসিং সাবস্টেন্স আছে কিনা, অর্থাৎ স্টুলের সাথে অন্য কোনো ফ্যাট আছে কিনা, বা সুগার, সরি ফ্যাট আছে কিনা, বা আদার্স কোনো জিনিস আছে কিনা, সেগুলা দেখা হয়। এগুলা হচ্ছে ল্যাবের কাজ, আমরা জাস্ট জেনে রাখি। তারপর হচ্ছে ওই যে এখানে তো ফ্যাটের কথা আছেই, বা রিডিউসিং সাবস্টেন্স, স্টুলের সাথে অন্য কিছু আছে কিনা। তো আরেকটা হচ্ছে স্টুলের কালচার সেন্সিটিভিটি। এটা হচ্ছে যদি কোনো ব্যাকটেরিয়ার দ্বারা হয় তাহলে কি হয়, সে ব্যাকটেরিয়াটা এখানে কালচার হবে, ঠিক আছে। কালচার সেন্সিটিভিটি দ্বারা সেটা আমরা জানতে পারবো। তারপরে হচ্ছে সিবিসি, কমপ্লিট ব্লাড কাউন্ট, আরবিসি, আরবিএস মানে কি র্যান্ডম ব্লাড সুগার। তারপর হচ্ছে এস ইলেকট্রোলাইটস মানে হচ্ছে সেরাম ইলেকট্রোলাইটস, এস অ্যালবুমিন মানে হচ্ছে সেরাম অ্যালবুমিন, এগুলা করতে দিব। এগুলা কেন করতে দিব? কারণ হচ্ছে যে দেখেন যখন ডিহাইড্রেশন হবে তখন কিন্তু এই যে বলেছিলাম না যে ডিজ ইলেকট্রোলাইটেমিয়া, অর্থাৎ ইলেকট্রোলাইটস এর ইমব্যালেন্স হবে, সেরাম ইলেকট্রোলাইটস কমে যাবে, হ্যাঁ সেরাম অ্যালবুমিন এগুলা কমে যাবে।
আরেকটা হচ্ছে ইউরিন আরএমই এন্ড কালচার সেন্সিটিভিটি। ইউরিন আরএমই করব আর কালচার সেন্সিটিভিটি করব, কারণ ইউরিনের সাথেও তখন মাইক্রো অর্গানিজমটা পাওয়া যেতে পারে। আরেকটা হচ্ছে ডিউডেনাল ফ্লুইড ফর অ্যারোবিক অ্যান্ড অ্যানঅ্যারোবিক কালচার। এই দুইটা কথা যারা নতুন থার্ড ইয়ারে আছেন তাদের জন্য একটু নতুন হইতে পারে। অ্যারোবিক মানে হচ্ছে অক্সিজেন, মানে অক্সিজেন রিলেটেড অ্যারোবিক, আর অ্যারোবিক হচ্ছে যেখানে অক্সিজেনের সাথে সম্পর্কিত না। তো এই ডিউডেনাল ফ্লুইডটি নিয়ে কি করতে হবে, যদি ফ্লুইড নিয়ে কালচার সেন্সিটিভিটি করা হয় তাহলে দেখা যাবে যে এখানে অক্সিজেনের সাহায্যে কোন ব্যাকটেরিয়া গুলা বাঁচতেছে অথবা অক্সিজেনের ছাড়া কোনগুলা বাঁচতেছে না সেগুলা দেখা যায়। ঠিক আছে, তো এগুলার নামগুলো অন্তত জেনে রাখেন, আপনারা অনেক শুনবেন এগুলার কথা। তো প্রাথমিক, এবার হচ্ছে ট্রিটমেন্ট। যদি নন সিভিয়ার পারসিস্টেন্ট ডায়রিয়া হয় তাহলে তো আমরা আগে বলেছিলাম যে কি করব, কিছু স্পেশাল ডায়েট অথবা ফ্লুইডস দিয়ে আমরা ট্রিটমেন্ট করতে পারবো। তো এগুলা বাড়িতে ম্যানেজ করা যায়। তো এখানে দুইটা ডায়েটের কথা বলা হয়েছে। যদি বাচ্চার বয়স 6 মাসের কম হয় তাহলে দুইটা ডায়েট আমরা দিতে পারি। দুইটা ডায়েট ইনিশিয়ালি, মানে শুরুতে যে ডায়েটটা দিব সেটা দিয়ে আমরা 1 সপ্তাহ ওয়েট করব বা 1 সপ্তাহ দেখবো যে বাচ্চার কোনো ইমপ্রুভ হয়েছে কিনা। যদি কোনো ইমপ্রুভ না হয় তাহলে ইমপ্রুভের মধ্যে কি দেখবো, যে তার ওয়েট গেইন, কারণ হচ্ছে ডিহাইড্রেশন হলে তার ওয়েট লস হতে পারে, ঠিক আছে, বা স্টুলের ফ্রিকোয়েন্সি কমেছে কিনা সেগুলো আমরা দেখবো ডায়েট 1 এর ক্ষেত্রে। তারপর হচ্ছে ডায়েট 2 দিয়ে আমরা আরো 7 দিন অপেক্ষা করব, ঠিক আছে। তো মোস্ট কেসেস আর ইমপ্রুভ উইথ দিস ইন্টারভেনশন, অর্থাৎ এই 7 দিনের মধ্যে কি হয়ে যায়, অধিকাংশ কেস বা ডায়রিয়া ভালো হয়ে যায়। বাট ইফ নট দেন কেসেস শুড বি রেফার্ড দ্য ফার্দার ইভালুয়েশন। যদি এটা ভালো না হয় তাহলে আমার ফার্দার ইভালুয়েশনের জন্য আমার কি করতে হবে, পাঠাইতে হবে, ঠিক আছে। তারপরে একটা মিল আছে সেটা বলে প্রিজিস্টি মিল। তো আমাদের এত ভিতরে জানার দরকার নাই, অর্থাৎ এখানে হচ্ছে নন সিভিয়ার যে ডায়রিয়াটা আছে সেখানে আমরা কিছু ডায়েট দিয়েই এই ম্যানেজ করতে পারবো। তো ডায়েট গুলোর কথা আসতেছে, দেখেন ডায়েট 1, ডায়েট দুইটা ডায়েটের কথা বলা হয়েছিল, একটা হচ্ছে স্টার্চ বেসড। তো স্টার্চ বেসের মধ্যে এখানে কি থাকবে, মিল্কের পরিমাণ কম থাকবে, যেটা লো ল্যাকটোজ, অর্থাৎ ল্যাকটোজের পরিমাণ যেখানে কম থাকবে, ঠিক আছে। তো এটা হচ্ছে ডায়েট 1, এটা আমরা দিব বলছিলাম না 1 সপ্তাহ দিতে হবে। এটার মধ্যে কি কি আছে দেখেন, ফুল ফ্যাট ড্রাইড মিল্ক অর হোল লিকুইড মিল্ক দিব, হচ্ছে 85 ml, ঠিক আছে। অর্থাৎ এখানে দিতে হবে কি, ফুল ড্রাইড যে মিল্ক আছে শুকনা দুধ অথবা হোল লিকুইড মিল্কও আমরা দিতে পারি 85 ml। তারপর হচ্ছে বাদ দিব হচ্ছে 15 গ্রাম, হ্যাঁ, রাইস। তারপর হচ্ছে ক্যান সুগার অর্থাৎ আখের রস 3 গ্রাম, ভেজিটেবল অয়েল 3.5 গ্রাম, ওয়াটার দিব 200 ml। অর্থাৎ এই সব মিলে হচ্ছে আপনার একটা মিল্ক বা একটা খাবার তৈরি করব, এটাকে বলা হয় ডায়েট 1, এটা বলা হচ্ছে স্টার্চ বেসড, ঠিক আছে। তো এটা দিয়ে ইমপ্রুভ না হলে হচ্ছে আমার স্টার্চ কমাইতে হবে। নো মিল্ক ডায়েট, এখানে কোনো মিল্কের খাবার থাকবে না, ঠিক আছে। দিস ডায়েট ইজ কম্পোজড অফ, এখানে থাকবে ডিম থাকবে 64 গ্রাম। এগুলা কোনো মুখস্থ করার দরকার নাই, তার মানে হচ্ছে যে আমরা খাবার দিব এটাই মনে রাখবেন। হোল এগ, যে পুরো একটা ডিম দিব 64 গ্রাম, রাইস দিব 3 গ্রাম, গ্লুকোজ দিব, দেখেন এখানে কিন্তু কোনো মিল্কের কথা নেই, ঠিক আছে। ভেজিটেবল অয়েল 4 গ্রাম, ওয়াটার 200 ml। তো এগুলা দিয়ে আরেকটা খাবার তৈরি করব, এটা একটা কম্পোজিশন করে বাচ্চাকে আমরা খাওয়াবো, ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন যদি সিভিয়ার পারসিস্টেন্ট ডায়রিয়া। কোশ্চেন ছিল ভাই, একটা কোশ্চেন ছিল। জি জি বলেন। ওই এই ডায়েট গুলো কি আমরা চাই, যেখানে রাইস আছে, ক্যান্সার, এগুলো 6 মাসের কম বাচ্চাকে দেওয়া যাবে? মানে ওখানে ছিল 6 মাসের কম, মানে আমরা তো সাধারণত 6 মাসের বাচ্চাদেরকে শুধুমাত্র ওই বেস্ট ফিডিং করাই, এক্ষেত্রে তো আমরা ইয়া করাই না, এখানে তো লেস দেন 6 চাইল্ড দেওয়া আছে টাইপ 1 এ। তো সেই ক্ষেত্রে কি আমরা রাইস এগুলো দিতে পারবো? আচ্ছা, একটু ওয়েট জিনিস। আচ্ছা, এটা 6 মাসের, এখানে আমি একটা বলতে ভুল করেছি, এটা হচ্ছে 6 মাসের বেশি, ঠিক আছে। 6 মাসের বেশি হবে, মোর দেন 6 মান্থ, 6 মাসের কম না। আর 6 মাসের কম তো ব্রেস্ট ফিডিং দিতে হবে, এটা হচ্ছে মোর দেন 6 মান্থ, ঠিক আছে। 6 মাসের বেশি হবে, তারপরে আমরা এরকম রাইস দিতে পারবো হ্যাঁ হ্যাঁ হালকা হালকা করে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ মোর দেন 6 মান্থ আচ্ছা সেটাই। ঠিক আছে।
আচ্ছা, এবার হচ্ছে সিভিয়ার পারসিস্টেন্ট ডায়রিয়া। এটা হচ্ছে মানে যেটা আমাদের আওতায় থাকে না, এটা ট্রিটমেন্টটা করতে হবে হসপিটালে। তো এটাতে কি ইনক্লুডস থাকে? রিহাইড্রেশন অ্যাজ আউটলাইন ইন অ্যাকিউট ডায়রিয়া, অর্থাৎ ওই যে অ্যাকিউট ডায়রিয়া আমরা পড়েছিলাম, সেখানে যে রিহাইড্রেশন অর্থাৎ তার হাইড্রেশন কিভাবে মেনটেন করে, এই যে বিভিন্ন 3টা চার্টের কথা বলা হয়েছিল, আপনাদের মনে আছে কিনা আমি জানি না, যে সেখানে যে লিকুইডের কথা আছে বা বিভিন্ন স্যালাইনের কথা আছে, সেগুলা হসপিটালের কাজ। তো এখানে আমরা শুধু একটু শুনে রাখি যে হসপিটালে কি কি করে, যে রিহাইড্রেশন করে, ডিহাইড্রেশন ছিল, এটাকে রিহাইড্রেশন করে, ঠিক আছে। আরেকটা হচ্ছে ডায়েটারি ম্যানিপুলেশন আছে, কিছু ডায়েট মেনটেন করে। একটা হচ্ছে ডায়েট 1, ডায়েট 2, এগুলো হসপিটালের কাজ, আমরা শুধু নামটা জেনে রাখি, ঠিক আছে। একটা হচ্ছে লো ল্যাকটোজ ডায়েট, যেখানে ল্যাকটোজ কম থাকে, আর একটা হচ্ছে ল্যাকটোজ ফ্রি ডায়েট, যেখানে ল্যাকটোজ থাকে না। এগুলা মেনটেন করা একটু যারা পেডিয়াট্রিশিয়ান, ঠিক আছে, বা এ বিষয়ে বিশেষজ্ঞ, তাদের কাজ এগুলো। এরা যেহেতু এটা হসপিটালের মেনটেন করে, তো আমরা নামটা শুনি। লো ল্যাকটোজ ডায়েটে কি হয়? মেড ফ্রম ফুল ফ্যাট মিল্ক, অর্থাৎ যেখানে ফুল ফ্যাট মিল্ক থেকে তৈরি খাবার, সাথে কি দিব? রাইস, ভেজিটেবল অয়েল, তারপর হচ্ছে ক্যান সুগার, ওয়াটার। আর হচ্ছে ল্যাকটোজ ফ্রি ডায়েটের মধ্যে কি আছে? ডিম, তারপর হচ্ছে কুকড চিকেন, রান্না করা মুরগির মাংস দেওয়া যেতে পারে, রাইস, ভেজিটেবল অয়েল, গ্লুকোজ, ওয়াটার। তো এগুলার পরিমাণ আছে, সেই পরিমাণগুলা তাদের ভালো জানা আছে, আমরা শুধু নামটা জানলাম। এডিশনাল ম্যানেজমেন্ট ইনক্লুডস, আরো কিছু যে ম্যানেজমেন্ট আছে, যেমন ট্রিটমেন্ট অফ নন ইন্টেস্টিনাল ইনফেকশন ইফ প্রেজেন্ট, যদি এটার সাথে কোনো ইন্টেস্টাইনের বাইরের যেসব ইনফেকশন হয়, যেমন নিউমোনিয়া, সেপসিস, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, ওরাল সাস, অটাইটিস মিডিয়া। অটাইটিস মিডিয়া যদি আমি সহজভাবে বলতে চাই, কান পাকা রোগ, ঠিক আছে। এটা হচ্ছে একদম খাঁটি বাংলা শব্দ। তো এইগুলারও ট্রিটমেন্ট করতে হবে, এটাই বলা হয়েছে। আর ট্রিটমেন্ট অফ ইন্টেস্টিনাল ইনফেকশনস, যদি ইন্টেস্টিনাল ইনফেকশন থাকে, যেমন এমিবিয়াসিস থাকতে পারে, জিয়ারডিয়াসিস, তো এগুলার তো অ্যালোপ্যাথিক সিস্টেমে ওইভাবে ট্রিটমেন্ট করে। তো আমাদের সুযোগ হচ্ছে যে সিমটোমেটিক, ঠিক আছে। তো আমরা সিমটম কোথা থেকে নিতে পারি? সিমটম আমরা বা সাইন সিমটম নিতে পারি হচ্ছে যে স্টুল দেখে বাচ্চা, ঠিক আছে, অথবা এই যে গত ক্লাসে বলা হয়েছিল যে রোটা ভাইরাসের, আচ্ছা কার মনে আছে বলেন তো, রোটা ভাইরাস ডায়রিয়া হলে প্রথম যে একটা সিমটম থাকবে সেটা কি? যে কেউ একজন খুব দ্রুত বলে ফেলেন, যার মনে আছে। রোটা ভাইরাস ডায়রিয়া হলে কি দিয়ে শুরু বমি, হবে? প্রথম বমি হবে, তারপর ডায়রিয়া হবে। হ্যাঁ, গুড, ঠিক আছে, বমি 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 দিয়ে শুরু হবে। তা এভাবে আমরা পার্থক্য করতে পারবো। তো আমরা জাস্ট এটা জেনে রাখলাম যে কার সিভিয়ারিটি কতটুক। তারপর হচ্ছে সাপ্লিমেন্টেশন অফ মাইক্রোনিউট্রিয়েন্টস অ্যান্ড ভিটামিনস, অর্থাৎ যে যে জিনিসগুলা লস হলো, ভিটামিনস এবং যে ইগুলা আছে, যেমন মাইক্রো মিনারেলস এগুলো আছে, যেমন ফোলেট, জিঙ্ক, ভিটামিন এ, আয়রন, কপার, ম্যাগনেসিয়াম, এগুলা সাপ্লিমেন্ট হিসেবে দেওয়া যেতে পারে, ঠিক আছে, বা দিতে হবে। আচ্ছা, এবার হচ্ছে ডায়েটারি ম্যানিপুলেশন। আপনারা এটা কোনো ঘাবড়ানোর দরকার নাই, এটা হসপিটালের কাজ, আপনারা একটু শুনেন। যদি দেখেন বয়স যদি 6 মাসের কম হয় তাহলে এক ধরনের কথাবার্তা, আর যদি বয়স 6 মাসের বেশি হয় এক ধরনের কথাবার্তা। আচ্ছা, তো এটা হচ্ছে অ্যাকর্ডিং টু এজ, এই ডায়েটারি ম্যানিপুলেশন বা ডায়েটটা মেনটেন করা হয় একটা আহ, নিয়ম অনুসারে। সেটা হচ্ছে বাচ্চার বয়স 6 মাসের কম হলে ইনকারেজ ব্রেস্ট ফিডিং। আশফাক যে কথাটা বলেছিলেন, দেখেন এই যে তাকে ব্রেস্ট ফিড, তার তার যে মা, বাচ্চার মাকে এনকারেজ করা হয় ব্রেস্ট ফিডিং এর। যদি ব্রেস্ট ফিডিং দিয়েও বাচ্চার এই ডায়রিয়া না কমে, তখন কি করে? লো ল্যাকটোজ ডায়েট, ইয়োগার্ট। ইয়োগার্ট মানে হচ্ছে দই, অর্থাৎ ব্রেস্ট ফিডিং এ যদি কাজ না করে তাহলে তখন কি দেওয়া হয়? দই দেওয়া হয়। তাতেও যদি বাচ্চার ডায়রিয়া না কমে, তখন কি করা হয়? ল্যাকটোজ ফ্রি ডায়েট, সয়া বেসড ডায়েট দিতে হয়। তখন এটাও যদি, দইটাও যদি কাজ না করে, তাহলে ল্যাকটোজ ফ্রি ডায়েটটা বা সয়া বেসড ডায়েট দিতে হয়, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি হয়? তারপর হচ্ছে স্টুল ইলেকট্রোলাইট এন্ড অসমোলারিটি। স্টুলে যদি ইলেকট্রোলাইট চলে যায় বা অসমোলারিটি, যে বেশি পরিমাণে যে ফুড পার্টিকেলস এগুলা চলে আসে, ঠিক আছে, তখন কি করতে হবে? এখানে আবার দুইটা কথা আছে। একটা হচ্ছে সিক্রেটরি ডায়রিয়া, অর্থাৎ প্রচুর পরিমাণে ডায়রিয়া হচ্ছে, আরেকটা হচ্ছে অসমোটিক ডায়রিয়া,
এখানে পার্টিকেলস গুলা, ইলেকট্রোলাইটস গুলা বেশি পরিমাণে আছে, বা এই কি বলে অজীর্ণ যে সব ফুড পার্টিকেলস সেগুলা, ঠিক আছে, তো এগুলা থাকতে পারে। দেখেন যদি সিক্রেটরি ডায়রিয়া হয়, অর্থাৎ বেশি পরিমাণে ডায়রিয়া হলে কি করতে হবে, বুঝতে হবে যে তার ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ, অর্থাৎ ব্যাকটেরিয়া বেশি পরিমাণে হ্যাঁ, জন্ম হয়েছে বা এখানে ওভারগ্রোথ হয়েছে। তো এখানে তারা কি করে, অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট মনে করে যে এটার একটা বিরুদ্ধে মানে আচ্ছা, অ্যান্টিবায়োটিক কখন দেওয়া হয়, যখন ব্যাকটেরিয়ার, এখানে একটা মেসেজ নিয়ে যাবেন আপনারা। আমরা জানি যে বিভিন্ন ডিজিজের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। আসলে অ্যান্টিবায়োটিকটা আবিষ্কার হয়েছে হচ্ছে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করার জন্য, ঠিক আছে। কিন্তু গ্রামের বিশেষ করে ফার্মেসি গুলাতে কি দেওয়া হয়, যে তার ভাইরাল কোনো ডিজিজ হয়েছে সেখানেও দেওয়া হয় হচ্ছে অ্যান্টিবায়োটিক। এটা একটা মারাত্মক ভুল। আর এই কারণে কিন্তু পেশেন্টের হিতের বিপরীত হয় এবং অনেকেই মারা যায় এই ফল্ট ট্রিটমেন্টের কারণে। তো আমরা জেনে রাখলাম যে যাদের এই যে করোনা ভাইরাসের কথা বলি, এটা রিসেন্ট মনে থাকবে। তো এখানে কিন্তু কোনো অ্যান্টিবায়োটিক কাজ করবে না, কারণ এটা হচ্ছে ভাইরাল ডিজিজ, ঠিক আছে। তো আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। এবার হচ্ছে যদি বাচ্চার বয়স মোর দেন 6 মান্থ, অর্থাৎ 6 মাসের বেশি হয়, তখন কি করতে হবে, মিল্ক বেসড ডায়েট, লো ল্যাকটোজ ডায়েট দিতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে নট, যদি বাচ্চার এটা ইমপ্রুভ না হয় তখন ল্যাকটোজ ফ্রি ডায়েট দিতে হবে, বিশেষ করে রাইস বেসড ডায়েট। যদি সেটাতেও কোনো ইমপ্রুভ না হয়, চিকেন বেসড ডায়েট দিতে হবে। চিকেন বেসড ডায়েটের ক্ষেত্রে এখানে কথা হচ্ছে যদি স্টুলে ইলেকট্রোলাইট অসমোলারিটি হয় তখন আবার এই একই ধরনের কথাবার্তা, ঠিক আছে। তো এগুলা হচ্ছে আমরা জাস্ট নামটা শুনে রাখলাম, ডায়েটারি ম্যানিপুলেশন, এগুলো হসপিটালে দেওয়া হয় কাদের জন্য, যাদের হচ্ছে সিভিয়ার পারসিস্টেন্ট ডায়রিয়া হয়। আচ্ছা, এবার হচ্ছে দেখেন ডিসেন্ট্রি। এই ডিসেন্ট্রিটা হচ্ছে আমাদের চিকিৎসা, এটা আমি যতটুকু জানি যে এখানে অনেক ভালো ট্রিটমেন্ট আছে হোমিওপ্যাথিতে। তো এই ডিসেন্ট্রি আর ডায়রিয়ার মধ্যে পার্থক্যটা কি আমি গত ক্লাসে বলেছি, তারপর আবার আজকে বলবো। ডিসেন্ট্রি ইজ অ্যানাদার টাইপ অফ ডায়রিয়া হোয়ার পেশেন্ট passes frequent loose stool along with blood। অর্থাৎ এখানে এটা ডায়রিয়ার আরেকটা আরেকটা টাইপ, আহ, যেটাকে বলা হয় রক্ত আমাশয়। আপনারা বা আমরা সবাই জেনে থাকি যে ডায়রিয়া, ডিসেন্ট্রি সব একটাই বাংলা শব্দ, আমাশয়। তো এটা আরেকটু অ্যাড করলে কি হয়, রক্ত আমাশয় বলা যায়। অর্থাৎ যে ডায়রিয়ার সাথে ব্লাড থাকে, হ্যাঁ, তখন সেটাকে ডিসেন্ট্রি বলা হয়। ব্লাড না থাকলে সেটাকে কিন্তু ডিসেন্ট্রি বলা হয় না। আচ্ছা, সহজ কথা, ঠিক আছে। এটা কি বুঝতে পেরেছেন ডিসেন্ট্রির সংজ্ঞাটা? এই এক কথায় কিন্তু আপনারা ডিসেন্ট্রি চিনতে পারবেন। আচ্ছা, তো অর্গানিজমস এর মধ্যে কি আছে, একটা হচ্ছে শিগেলা, তারপর হচ্ছে সালমোনেলা, ইন্টারো ইনভেসিভ ইকোলাই, ইন্টারো হেমোরেজিক ইকোলাই, ক্যাম্পাইলোবেক্টর, ঠিক আছে। আচ্ছা, তো অর্গানিজমের নাম কি কি বলা হইলো, এই কয়েকটা অর্গানিজম থাকতে পারে। তারপর হচ্ছে প্যাথোজেনেসিস, এটার প্যাথোলজি একদম সহজ, দেখেন প্যাথোজেনেসিসটা আফটার ইন্টারিং ইন গাট, যখন এই অর্গানিজমটা কি করলো, আমাদের গাট মানে কি, যে এই যে আমাদের দেখেন গাট আছে, আপনারা সার্চ করে দেখবেন নেটে, তো ধরেন ইন্টেস্টাইন, তো সেখানে গাটে প্রবেশ করলো, করলে কি হয়, দ্য অর্গানিজমস ইনভাইট ইনটু দ্য গাট ওয়াল, অর্গানিজমটা কি করে, যে ইন্টেস্টিনাল ওয়ালের সাথে লেগে থাকে, এবং লেগে গিয়ে কি হয়, কজেস আলসারেশন, এবং সেটাকে ক্ষত তৈরি করে। আচ্ছা, একটা ওয়াল, আমাদের যদি ইন্টেস্টিনাল ওয়ালে আলসারেশন হয়, সেখানে তো ব্লাড ভেসেল আছে, ঠিক না। তো সেখান থেকে কি হবে, আলসারেশন হবে এবং ব্লিডিং হবে, ঠিক আছে। ব্লিডিং হবে উইথ ম্যানিফেস্টেশন অফ পেইন, ক্র্যাম্প এন্ড ব্লাডি ডায়রিয়া। তো সেখানে কি থাকতে পারে, ব্যথা থাকবে। ক্র্যাম্প মানে হচ্ছে কামড়, কামড়ানো ব্যথা, এরকম একটা কথা। আর হচ্ছে ব্লাডি ডায়রিয়া। তো আশা করি বুঝতে পেরেছেন যে এটা ইন্টেস্টাইনাল, এটা প্রথমে গাটে প্রবেশ করবে, সেখানে ইনভেট করবে, ছড়াইবে, বা সেখানে লেগে থাকবে। লেগে থাকার পরে কি হবে, সেখানে আলসারেশন করবে, আলটিমেটলি আলসারেশন করলে সেখান থেকে ব্লিডিং হবে। হ্যাঁ,
ব্লিডিং হলে তারপরে আরো কিছু ম্যানিফেস্টেশন আছে সাথে, সেটা হচ্ছে ব্যথা থাকবে। আর ব্যথাটা কিরকম? ক্র্যাম্প লাইক। গত ক্লাসে নোমান ভাই একটা এরকম দিয়েছিল যে ক্র্যাম্প লাইক পেন। তো সেখানে ক্র্যাম্পিং পেন বা ক্র্যাম্প লাইক পেন থাকবে, আর হচ্ছে ব্লাডি ডায়রিয়া থাকবে। আচ্ছা, এবার হচ্ছে যে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনস দেখে আমরা কি বুঝবো? আচ্ছা, ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন বা ক্লিনিক্যাল ফিচার হচ্ছে লুজ স্টুল কন্টেনিং ব্লাড। হ্যাঁ, দেখেন এটা কিন্তু অবজারভেশনাল সিম্পটম। এটা বাচ্চার গার্ডিয়ানদের বলবেন যে তার স্টুলের সাথে কোনো ব্লাড আসে কিনা। এটা আপনারা বা আমরা শুনতে পারলেই বুঝতে পারবো যে আসলে এটা কি ধরনের ডায়রিয়া বা ডিসেন্ট্রি। তারপর হচ্ছে ফিভার থাকবে, অ্যাবডোমিনাল পেইন, টেনেসমাস। এই টেনেসমাস কথাটার বাংলা অর্থ হচ্ছে কুদ দেওয়া। হ্যাঁ, ঠিক আছে, এটা থাকতে পারে। কারণ হচ্ছে এখানে দেখেন, এখানে তো এই ডায়রিয়া হইলেও এখানে অনেক সময় মিউকাস এবং শুধু ব্লাড আসে, অর্থাৎ তার যে স্টুলটা সেটা কিন্তু ঠিক মতো পাস হয় না। তো অনেক কুথ দিতে হয়। টিনেসমাস আপনারা দেখে নেবেন, আর হচ্ছে পেলর ফ্যাকাশে হয়ে যায়। ঠিক আছে, এবার হচ্ছে যে আহ, মানে কি বলে ডিসেন্ট্রির কমপ্লিকেশন। ঠিক আছে, কি কি কমপ্লিকেশন হয় দেখেন। একটা হচ্ছে ইলেকট্রোলাইটস ইমব্যালেন্স হয়। ইলেকট্রোলাইটস ইমব্যালেন্সের মধ্যে কি কি আছে? হাইপোক্যালেমিয়া, তার পটাশিয়াম লেভেল কমে যেতে পারে, মেটাবলিক অ্যাসিডোসিস, তার মেটাবলিক অ্যাসিডোসিস হতে পারে, আর হচ্ছে হাইপোনেট্রেমিয়া, তার সোডিয়াম ক্লোরাইড কমে যেতে পারে। আরেকটা হচ্ছে প্যারালাইটিক আইলিয়াস। দেখেন যে আইলিয়াস যেটা আছে সেটাকে প্যারালাইসিস করে দেয়। ঠিক আছে, প্যারালাইসিস করে দেয়। তো এটা একটা রুব্রিক আসতে পারে। সে রুব্রিকটা কি? ডায়রিয়া অল্টারনেট উইথ প্যারালাইসিস। তো এখানে একটা কথা, আচ্ছা আমি নিচে বলতেছি। অ্যাকিউট রেনাল ফেলিওর, অ্যাকিউট রেনাল ফেলিওর হতে পারে, অর্থাৎ তার কিডনিটা ঠিকমতো কাজ নাও করতে পারে। কারণ কি? এটা আগেও বলছি। দেখেন এখানে তার যদি ডিহাইড্রেশন হয়, তার প্রচুর ফ্লুইড কিন্তু বের হয়ে যায়। তো তো কিডনির কাজ কি? ফিল্ট্রেশন করা, অর্থাৎ যে ব্লাডটাকে ফিল্ট্রেশন করেই তো, হ্যাঁ, অপ্রয়োজনীয় জিনিসগুলো বের করে দেয়। এখন সে যদি ঠিকমতো ব্লাড না পায়, তাহলে তো কিডনি শাটডাউন করবে, ঠিক না? কারণ সে তার প্রয়োজন মতো ব্লাড পাচ্ছে না, আর সেটাকে ফিল্টার করতে পারতেছে না, সেজন্য কিডনিটা ফেলিওর হবে। ঠিক আছে, আর হচ্ছে হিমোলাইটিক ইউরেমিক সিনড্রোম। যখন এই এই রক্তের মধ্যে বা শরীরের মধ্যে ইউরেমিয়া বেশি বেড়ে যায়, তখন সেটা ব্রেনে ছড়ায় যায়। তখনই সেটা কি দাঁড়ায়? হিমোলাইটিক ইউরেমিক সিনড্রোম। আরেকটা হচ্ছে গ্রোথ ফেলিওর হতে পারে, অথবা ম্যালনিউট্রিশন হবে। ঠিক আছে, গ্রোথ ফেলিওর অথবা ম্যালনিউট্রিশন হতে পারে। আর হচ্ছে গুলিয়ানবারি সিনড্রোম ফ্রম ক্যাম্পাইলোব্যাক্টার জেজনি। গুলিয়ানবারি সিনড্রোমে কি হয় দেখেন, এখানে হয় হচ্ছে যে যে আমরা হিস্ট্রি নিলে কি পাবো? তার ডিসেন্ট্রি থাকবে। এতে বাচ্চার হচ্ছে অ্যাসেন্ডিং প্যারালাইসিস হয়। কারণ হচ্ছে এই কি বলে অ্যাসেন্ডিং প্যারালাইসিস কেন হবে? কারণ ওই যে বললাম না, প্যারালাইটিক আইলিয়াস, তার নিচের দিক থেকে আস্তে আস্তে আহ, এই কি হয়ে যাবে? প্যারালাইসিস হয়ে যাবে। যদি আমরা কখনো এরকম শুনি যে একটা বাচ্চার হঠাৎ করে প্যারালাইসিস হয়ে গেছে, তখন আমরা যখন হিস্ট্রি নিব তখন দেখবেন বলবে যে বাচ্চার কি রোগ ছিল। তখন যদি এই হিস্ট্রি দেয় কিছুদিন আগে বাচ্চার ডায়রিয়ার পরে এরকম হয়েছে, তখন আমাদের বুঝতে হবে এটা গুলিয়ান বারি সিনড্রোম। এটা আহ, যদি আমরা রুব্রিক নিতে চাই তাহলে সেটা কি নিতে পারি? ডায়রিয়া অল্টারনেটিং উইথ প্যারালাইসিস, সেটাও নেওয়া যেতে পারে। আচ্ছা, এগুলা বিস্তারিত পড়া আছে, অত বিস্তারিত যাব না। আচ্ছা, আরো কিছু কথাবার্তা এখানে আছে। ডিসেন্ট্রি ক্যান লিড টু ডিসেন্ট্রির কারণে কি কি হতে পারে? রেকটাল প্রলাপস হতে পারে, অর্থাৎ রেকটামটা বের হয়ে আসতে পারে, কনভালশন হতে পারে, খিঁচুনি হতে পারে। এই যে বলেছিলাম যে ইউরিমিক সিনড্রোম যদি ব্রেনে ছড়ায় যায় এই অর্গানিজম গুলা, তখন কিন্তু মেনিনজাইটিস হয়ে যাবে। অর্থাৎ ব্রেনের মধ্যে যদি ছড়ায় যায়, তখন সেটা বাচ্চার খিঁচুনি হবে। ঠিক আছে, তো বাচ্চার খিঁচুনি যখন হয় তখন এটা বলতে হবে এটা একটা ডেঞ্জার সাইন। আমরা ডেঞ্জার সাইনের একটা ক্লাস পড়েছি ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্টের সময়, যে কিছু ডেঞ্জার সাইন আছে। তো এই বাচ্চার যখন খিঁচুনি হয় তখন বুঝতে হবে তার ব্রেনে কোনো সমস্যা আছে। ঠিক আছে, অন্য সমস্যাও থাকতে পারে, তো এটা একটা মাথায় নিয়ে রাখবো। তারপর এবার হচ্ছে ডায়াগনোসিস। তো ডায়াগনোসিস অলরেডি বলা হয়ে গেছে, ক্লিনিক্যাল ফিচার দেখে আমরা ডায়াগনোসিস করব।
তারপর হচ্ছে কিছু ইনভেস্টিগেশন যদি আমরা দিয়ে থাকি আগের মতোই ইনভেস্টিগেশন গুলা, একটা হচ্ছে স্টুল ফর আরএমই, এখানে কি থাকবে, আরবিসি থাকতে পারে, পাস সেল থাকবে এবং ম্যাক্রোফেজ থাকবে। ঠিক আছে, টুল মানে এগুলা দেখার জন্য কি কোনো পাস সেল আছে কিনা, ম্যাক্রোফেজ আছে কিনা, আরবিসি আছে কিনা, এগুলা দেখবো। আচ্ছা, যে স্টুলের কালচার করলে কি পাবো, সিএস মানে কি কালচার সেন্সিটিভিটি, যে এখানে কোন অর্গানিজমটা গ্রো করেছে। ঠিক আছে, এবং এন্ড দেয়ার ড্রাগ সেন্সিটিভিটি প্যাটার্ন, এগুলা অ্যান্টিবায়োটিক অর্থাৎ কোন অ্যান্টিবায়োটিকে সেটা সেন্সিটিভ, এগুলা অ্যালোপ্যাথিকদের কাজ, কিন্তু টেস্টটা আমাদের দরকার আছে। ঠিক আছে। আচ্ছা, ব্লাড ফর সিবিসি, কমপ্লিট ব্লাড কাউন্ট দিব, এগুলা সবাই নামগুলো অন্তত জেনে রাখি। সিবিসি, আরেকটা হচ্ছে পিবিএফ, পেরিফেরাল ব্লাড ফিল্ম, এখানে কি দেখবো, তার অ্যানিমিয়া হয়েছে কিনা, 2SS অ্যানিমিয়া, নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস, অর্থাৎ নিউট্রোফিল লেভেলটা বেড়ে গেছে কিনা, অথবা তার রক্ত শূন্য, বাংলায় যেটা রক্ত স্বল্পতা বলে, 2SS অ্যানিমিয়া। অ্যানিমিয়া কেন হবে বলেন, কারণ হচ্ছে ওই যে তার ব্লাড চলে আসতেছে স্টুলের সাথে, সেই কারণে। ঠিক আছে। আরেকটা হচ্ছে সেরাম ইলেকট্রোলাইটস টু চেক হাইপোক্যালেমিয়া, অর্থাৎ সেরাম ইলেকট্রোলাইটস কেন দিব, পটাশিয়াম লেভেলটা কমে যাচ্ছে কিনা। যখন পটাশিয়াম লেভেল কমে যাবে, সবাই মাথায় নেবেন, যখন পটাশিয়াম লেভেল কমে যাবে তখন কিন্তু বাওয়েল মুভমেন্ট, এখানে একটা কথা আছে যে বাওয়েল মুভমেন্ট কমে যায়। তো বাওয়েল মুভমেন্ট কমে গেলে বা অ্যাবসেন্ট হয়ে গেলে আমরা কিভাবে বুঝবো, বাওয়াল মুভমেন্টটা হচ্ছে মিনিটে 3 বার, এটা হচ্ছে নর্মাল। আপনারা এটা নেটে সার্চ করে দেখবেন, আমার নেট ছিল না তাই অ্যাড করতে পারি নাই। বাওয়াল মুভমেন্টের একটা শব্দ হয়, যেমন হঠাৎ করে নদীতে ঢেউ আসলে পানির যেরকম শব্দ হয়, এরকম একটা শব্দ হয় বাওয়াল মুভমেন্টের। তো সেটা অ্যাবসেন্ট হয়ে যায়। এখন একটা নর্মাল পেরিস্টালসিস মুভমেন্ট সেটা যদি না হয়, তখন সেখানে কিন্তু গ্যাস জমে যায়, বাচ্চার পেট ফুলে যায়। তো এটা যখন বাচ্চার পেট ফুলে যাবে তখন বুঝতে হবে যে হাইপোক্যালেমিয়া হওয়ার একটা পসিবিলিটি আছে। তো এগুলার আলাদা আলাদা ক্লাস আছে, আমরা শিখবো সামনে ইনশাল্লাহ। আরেকটা হচ্ছে হাইপোনেট্রামিয়া, তার সোডিয়াম ক্লোরাইড কমে যায়, অ্যাসিডোসিস হয়ে যায়। ঠিক আছে। আরেকটা হচ্ছে আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস, এটাও মেটাবলিক অ্যাসিড, এগুলো একটু বিস্তারিত কথা, একটু কঠিন, এটা দরকার নাই, এগুলো পরে শিখবো আমরা। আরেকটা হচ্ছে সেরাম ক্রিয়েটিনিন, দেখেন এটা একটা ভালো কথা, যখন আমাদের কিডনি কম কাজ করে তখন ব্লাডের মধ্যে সেরাম ক্রিয়েটিনিন বেড়ে যাবে। তো সেরাম ক্রিয়েটিনিনের নর্মাল লেভেল পাশে এখন দেয় থাকে, আমাদের কোনো টেনশনের কারণ নেই। তো এটা লিখে রাখেন যাদের খাতা কলম আছে, যে সেরাম ক্রিয়েটিনিন বেড়ে গেলে ধরতে হবে তার কিডনি কাজ করা, আহ, তার কিডনি ফেলিওরের পসিবিলিটি আছে। ঠিক আছে, বা অ্যাকিউট রেনাল ফেলিওর হতে পারে। আচ্ছা, ট্রিটমেন্টের মধ্যে কি করব, অ্যান্টিবায়োটিক আছে, এগুলা তারা দিবে। আচ্ছা, আরেকটা কথা এখানে আমরা জেনে রাখি, যে আমরা হোমিওপ্যাথিক ডাক্তার হব ঠিকই, কিন্তু যখন আমাদের মেডিসিন আর কাজ করবে না, ঠিক আছে, তখন কিন্তু এলোপ্যাথিক ডাক্তাররা অ্যান্টিবায়োটিক দিলে আমরা গোঁড়ামি করব না, কারণ আমরা গোঁড়ামি করার জন্য ডাক্তার হচ্ছি না। অ্যাজ এ গ্রাজুয়েট ফিজিশিয়ান ইউ হ্যাভ টু নো, আমাদের জানতেই হবে যে যে এরপরে আমাদের কি করণীয়। আমাদের বাচ্চাটা মারার তো উদ্দেশ্য না, আমাদের হচ্ছে বাচ্চাটা কিভাবে সেভ করা যায়। আমার মেডিসিনে কাজ না করলে অবশ্যই যদি ডাক্তার অ্যান্টিবায়োটিক দেয় সেটা আমাকে সাপোর্ট করতে হবে। ধন্যবাদ। আরেকটা হচ্ছে ডায়েট। আচ্ছা, ইউজুয়ালি ফ্যামিলি ডায়েট, অর্থাৎ ডিসেন্ট্রি পড়তেছি তো, অর্থাৎ পারিবারিক যেসব খাবার খাওয়া হয় সেটাই দেওয়া যাবে। অর্থাৎ ওই যে আমরা বলেছিলাম না এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং 6 মাস, এরপরে যে কিছু কমপ্লিমেন্টারি ফুড এর কথা বলেছিলাম সেগুলা। এবার হচ্ছে রিহাইড্রেশনটা হচ্ছে প্ল্যান ABC ইফ রিকোয়ার্ড, এটা ডিহাইড্রেশনের ওই যে ডায়রিয়ার ম্যানেজমেন্টের ক্ষেত্রে 3টা প্ল্যানের কথা বলেছি, সেগুলা রিহাইড্রেশন, এটা হসপিটালের কাজ। আচ্ছা, আমরা তাহলে এখানে আমাদের করণীয় কি, আমরা বাড়িতে ওটস স্যালাইন দিতে পারি। ঠিক আছে, যেটা আমাদের আওতায় থাকবে। এবার হচ্ছে আরেকটা হচ্ছে জিঙ্ক সাপ্লিমেন্টেশন অ্যাজ আউটলাইন বিফোর। তো আমরা আগে বলছি যে জিঙ্কও কিন্তু লস হয়ে যায় ইলেকট্রোলাইটস এর মধ্যে, তো জিঙ্কটা আমাদের দিতে হবে। জিঙ্কটা কি করবে, বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। হ্যাঁ, তারপর হচ্ছে কার্বোহাইড্রেট ব্রেকডাউনে সাহায্য করে, সেল ডিভিশনে সাহায্য করে। ঠিক আছে, তারপর হচ্ছে আরো অনেক মানে করে বাচ্চাকে অনেক সাহায্য করে এই জিঙ্ক ট্যাবলেট। তো আমরা বাচ্চাকে ডায়রিয়া বা ডিসেন্ট্রি হলে কিন্তু জিঙ্ক দিতে পারি। তার পরবর্তী ইনফেকশন কমানোর জন্য জিঙ্কটা অনেক ইম্পর্টেন্ট। তো এটা কিন্তু একটা সাপ্লিমেন্ট, এটা অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি কোনো কথা নাই,
এটা লস হয়, এটা আমাদের দিতে হবে। আদার্স এর মধ্যে আছে এদের প্যারাসিটামল বা অ্যান্টিস্পাজমোটিক ফর ক্র্যাম্প, এগুলো আমরা আমাদের সিম্পটোমেটিক চিকিৎসা দিয়ে যাব। ঠিক আছে, অনেক ভালো ভালো মেডিসিন আছে, এগুলা পরে পড়া হবে। আচ্ছা, আমাদের লাস্ট টপিক হচ্ছে আজকে ভমিটিং। Whenever a child persists with vomiting, one should be first consider the site of pathology is in guest. আচ্ছা, আমি বাংলায় বলি। যখন কোনো বাচ্চার হ্যাঁ যখন কোনো বাচ্চার কি থাকবে, বমি হবে বা ভমিটিং হবে, তখন আমাদের প্রথমে বুঝতে হবে বা চিন্তা করতে হবে তার গ্যাস্ট্রোইন্টেস্টিনাল কোনো প্রবলেম আছে অথবা হ্যাপাটোবিলিয়ারি সিস্টেম। হ্যাপাটো মানে কি? লিভার। হ্যাপাটোবিলিয়ারি সিস্টেমে কোনো প্রবলেম আছে, তারপর হচ্ছে প্যানক্রিয়াসে কোনো প্রবলেম থাকতে পারে। তো এগুলা হচ্ছে প্রাথমিকভাবে আমরা চিন্তা করব। এখন আমরা পড়বো হচ্ছে যে আরো কি কি কারণে তার ভমিটিং হতে পারে। অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস বা গ্যাস্ট্রোএন্টারাইটিস, এটার কারণে হতে পারে। অ্যাকিউট হেপাটাইটিস, হঠাৎ করে তার লিভারের ইনফ্লামেশন হতে পারে, সে কারণে হতে পারে। অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস, হ্যাঁ, যেটার পিছনে আইটিস থাকবে সেটা হচ্ছে ইনফ্লামেশন। অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, ফুড পয়জনিং, ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন। তারপর হচ্ছে অ্যাকিউট কোলিসিস্টাইটিস, এগুলার কারণেও কিন্তু ভমিটিং হতে পারে। ঠিক আছে। আচ্ছা, অ্যাপার্ট ফ্রম জিআইটি ডিসঅর্ডার দ্য ফলোইং কন্ডিশন অলসো ইনডিউস ভমিটিং। তো এই জিআইটি ডিসঅর্ডার ছাড়াও আরো কিছু কারণে বাচ্চার ভমিটিং হতে পারে। সেটা কি? অ্যাকিউট টনসিলাইটিস, হ্যাঁ, টনসিলাইটিসের কারণেও কিন্তু হতে পারে। টনসিলাইটিসের কারণে কি হতে পারে? ভমিটিং হতে পারে। আরেকটা হচ্ছে রেনাল ডিজিজ। রেনাল ডিজিজের মধ্যে কি আছে? পাইলোনেফ্রাইটিস। পাইলোনেফ্রাইটিস, ঠিক আছে, যদি নেফ্রনের ইনফ্লামেশন হয় বা ইনফেকশন হয় তখন এটা হতে পারে। আচ্ছা, এবার হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ আর হচ্ছে অ্যাকিউট কিডনি ইনজুরি, এগুলোর কারণে কি বমি হতে পারে। তারপর হচ্ছে কিছু সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ডিজিজ আছে, যেমন বাচ্চার মেনিনজাইটিস হলে। আচ্ছা, এই যে কথাগুলো বলতেছি, এগুলা একবার দুইবার বমি হইলে কি আমরা ভাববো? না, এগুলা অনেক বমি হইতেছে, কোনো ওষুধে কাজ করতেছে না, তখন আমরা বুঝবো যে এইসব থাকতে পারে। একবার দুইবার বমি হইতেই পারে বাচ্চাদের। আচ্ছা, তো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ডিজিজের মধ্যে কি আছে? সিএনএস এর মধ্যে মেনিনজাইটিস। তারপর হচ্ছে ব্রেন টিউমারের কারণে হতে পারে হাইড্রোসেফালাস, অর্থাৎ আমাদের যে ভেন্ট্রিকল আছে, থার্ড ভেন্ট্রিকল, ফোর্থ ভেন্ট্রিকল, সেখানে যদি সিএসএফ এর পরিমাণটা বেড়ে যায়, সেটার কারণেও হতে পারে। কিছু এন্ডোক্রাইন ডিজিজ, আপনারা এন্ডোক্রাইন গ্ল্যান্ডস পড়ছেন, তো কিছু এন্ডোক্রাইন ডিজিজের ডিসঅর্ডারের কারণে হতে পারে। নামগুলো আপনারা জানেন, বিস্তারিত পরে জানার সুযোগ হলে আমরা জেনে নিব। ডায়াবেটিক পিটুএসিডোসিস, কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া। আচ্ছা, এবার হচ্ছে সাইক্লিক্যাল ভমিটিং সিনড্রোম, ইনবর্ন ইনবর্ন ইরর্স অফ মেটাবলিজম, অর্থাৎ এইসব কারণে হতে পারে। তো এটা তো ভমিটিংটা করলেই বোঝা যাবে যে আসলে কি কারণে হচ্ছে। আচ্ছা, এবার হচ্ছে দেখেন, কজেস অফ ভমিটিং অ্যামং নিউনেটস আর কোয়াইট ডিফারেন্ট। একটা বাচ্চা থেকে, নিউনেটস নবজাতক, নবজাতক তো আমরা পড়ছিলাম ঠিক না, 1 মাস পর্যন্ত বয়সটাকে কি বলা হয়? নবজাতক। তো একটু বড় বাচ্চা এবং নবজাতকদের ভমিটিং এর কারণটাই একটু ডিফারেন্স আছে বা একটু পার্থক্য আছে। তো সেই পার্থক্যগুলা কি? দিস আর মোস্টলি কনজেনিটাল, হ্যাঁ, এগুলা জন্মগতভাবেই হয়ে থাকে। এবং কি কি আছে দেখেন, গ্যাস্ট্রো এসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, এটা আপনারা নাম শিখে রাখেন, পরবর্তীতে বিস্তারিত জানবো। গ্যাস্ট্রো এসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, ডিওডেনাল অ্যাট্রেসিয়া। ডিওডেনাল অ্যাট্রেসিয়া কথাটার মানে হচ্ছে যে শুকায় যাওয়া। ডিওডেনাম যদি শুকায় যায় তাহলে তো সেখানে তার যে ফুড কন্টেন্ট বা যে ব্রেস্ট ফিডিং সেটা ওইখানে ডুববেই না, ওর উল্টা ব্ল্যাক ফ্লো করবে। ঠিক আছে, কারণ সেখানে যাইতেই পারতেছে না ডিওডেনামে। তারপর হচ্ছে ইনফ্যান্টাইল হাইপারট্রফিক পাইলোরিক স্টেনোসিস, হ্যাঁ, এটা বাচ্চার যদি পাইলোরিক স্টেনোসিসটা যদি হাইপারট্রফি হয়ে যায় বা সরি শুকায়া যায়, দেখেন পাইলোরাস কই থাকে? স্টমাকের, ঠিক না? স্টমাকের যদি পাইলোরিক এন্ডটা চিকন হয়ে যায় তখন কিন্তু স্টমাক থেকে ডিওডেনামে এই যাইতে পারবে না, অর্থাৎ এখানে আবার স্টমাক থেকে ব্যাকফ্লো করবে এই সমস্যার কারণে। তারপর হচ্ছে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন, যদি ইন্টেস্টিনের মধ্যে কোনো অবস্ট্রাকশন থাকে তখন এই সমস্যা বা ভমিটিং হতে পারে। এবার হচ্ছে কনজেনিটাল মেল রোটেশন অফ গাট,
গাঁটটা যদি প্যাঁচ লাগা যায়, ঠিক আছে, জন্মগতভাবেই তার পেঁচানো তার ইন্টেস্টাইন। আর হচ্ছে কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া। তারপর হচ্ছে বোটল ফিডিং অফ ব্রেস্ট মিল্ক সাবস্টিটিউট। এখানে দেখেন একটা গুরুত্বপূর্ণ কথা, এটা আপনারা মাথায় রাখবেন যে এখন তো বাচ্চাদের বেশিরভাগ ক্ষেত্রে কি করা হয়, বোতল ফিডিং দেওয়া হয়, ঠিক আছে, বা ওই যে ডিব্বার দুধ বলা হয়, মানে হচ্ছে বাইরের যেসব দুধ দেওয়া হয়, সেই কারণে কিন্তু বাচ্চাদের ভমিটিং হতে পারে নিউ নার্সদের। এটা একটা কমন একটা প্রবলেম। প্যাথোফিজিওলজিক্যাল কনসিকুয়েন্স মানে হচ্ছে কি কি প্রবলেম হতে পারে এই এই ভমিটিং আলটিমেটলি কি কি করে। এখানে তিনটা ভাগ করা হয়েছে। একটা হচ্ছে মেটাবলিকের মধ্যে তার ফ্লুইড লস হতে পারে, ঠিক আছে। ডিহাইড্রেশন, দেখেন ডায়রিয়াতে যা ফ্লুইড লস হয়তো নিচের দিক দিয়ে, আর এখন ভমিটিং এর ক্ষেত্রে কিন্তু আলটিমেটলি তাই হয়। এটা হচ্ছে মুখ দিয়ে তার ফ্লুইড ইলেকট্রোলাইটস এগুলো বের হয়ে যায়, তো ফ্লুইড লস হতে পারে। ফ্লুইড লসের কারণে কি হবে, ডিহাইড্রেশন হতে পারে। আর অতিরিক্ত যদি তার পানি শরীর থেকে বের হয়ে যায় তখন কিন্তু শকে চলে যেতে পারে, ঠিক আছে। আর হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড লস ইন ভমিটাস, অ্যালকালোসিস হতে পারে। এটা একটু বোঝার জিনিস। আমরা জানি স্টমাকের ভিতরে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, কারণ হচ্ছে যে বিভিন্ন ফুড পার্টিকেল গুলাকে ডাইজেস্ট করার জন্য অ্যাসিড দরকার, ঠিক না, একটা নির্দিষ্ট পরিমাণে অ্যাসিড থাকে। এখন অতিরিক্ত ভমিটিং হলে যে স্টমাক থেকে কিন্তু এগুলা বের হয়ে আসে অতিরিক্ত। অতিরিক্ত যখন বের হয়ে আসবে তখন এটা কিন্তু ক্ষারের পরিমাণ বেড়ে যায়, অ্যাসিড যেখানে কমে যায় ক্ষারের পরিমাণ বেড়ে যায়। এগুলো আপনারা বায়োকেমিস্ট্রিতে পড়ছেন, আমার থেকে ভালো জানার কথা। তারপর হচ্ছে হাইপোক্লোরিমিয়া, ক্লোরিনের পরিমাণ কমে যায়। সোডিয়াম পটাশিয়াম লস ইন ভমিটাস। দেখেন ভমিটিং আর ডায়রিয়ার আলটিমেটলি ঘটনা কিন্তু শেষের একই কথা, যে রিহাইড্রেশন করতে হবে ডিহাইড্রেশন হলে, ঠিক আছে। এবার হচ্ছে নিউট্রিশনাল, হ্যাঁ, তার কি হতে পারে দেখেন, ফেইলিওর টু থ্রাইভ ডিউ টু লস অফ ক্যালোরিজ এন্ড নিউট্রিয়েন্টস। তার হ্যাঁ, তার মানে গ্রোথ ফেইলিওর হতে পারে তার ক্যালোরিজ লস হওয়ার কারণে, তার নিউট্রিয়েন্টস লস হওয়ার কারণে, ঠিকমতো হ্যাঁ নিউট্রিশন অপুষ্টিতে ভুগতে পারে। আদার্স কিছু আছে, যে আদার্স কিছু সমস্যা তৈরি হয় ভমিটিং এর কারণে। সেটা কি, ইসোফ্যাগাইটিস ডিউ টু এক্সপোজার অফ লোয়ার এন্ড অফ ইসোফ্যাগাস টু গ্যাস্ট্রিক অ্যাসিড। এগুলা বিস্তারিত করার দরকার নাই, একটু খালি শুনে রাখেন। তারপর হচ্ছে নিউমোনিয়া হতে পারে ডিউ টু অ্যাসপিরেশন অফ ভমিটাস, এটা বোঝার আছে। তো দেখেন অনেক বাচ্চা কিন্তু শোয়ার পরে বমি করে দেয়। এখন শুয়ে শুয়ে যখন বমি করে দেয় তখন কিন্তু শ্বাসনালীর ভিতরে বমিটা চলে যেতে পারে, তখনই এই সমস্যাটা হয়, নিউ নিউ অ্যাসপিরেশন অফ ভমিটাস। তখন তার বাচ্চার কিন্তু শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়ে যায়, কারণ শ্বাসনালীতে বমি ঢুকে যায়। আরেকটা হচ্ছে মেলোরি ওয়াসিস টিয়ার at the laser curve of gastroesophageal junction due to forceful vomiting। অনেক বড় একটা কথা, একদম সহজ। এই মেলোরি ওয়াসিস হচ্ছে একটা লোকের নাম, ওই একটা বিজ্ঞানী নাম। তিনি কি আবিষ্কার করছে দেখেন, এই যে বাচ্চা যে জুড়ে মানে খুব ফোর্সফুলি বমি যদি হয় তখন কি হয়, আমরা জানি স্টমাকের দুইটা কার্ভ থাকে, একটা হচ্ছে গ্রেটার কার্ভেচার, লেজার কার্ভেচার। তো যে ছোট যে কার্ভটা আছে লেজার কার্ভেচারের গায়ে কি থাকে, মানে যে স্টমাকের যে এই কার্ভেচার বলতে যে সারফেসটা আছে সেখানে কিন্তু ব্লাড ভেসেল বা ক্যাপিলারিজ থাকে। এখন অতিরিক্ত ফোর্স দেওয়ার কারণে সেখানে কিন্তু এই ছোট ছোট ক্যাপিলারিজ গুলা ছিঁড়ে যায়, তখন সেখান থেকে ব্লিডিং হইতে পারে। এটাকেই বলছে এত বড় একটা কথা, ঠিক আছে। অ্যাপ্রোচ টু এ পেশেন্টস উইথ ভমিটিং, যে একটা পেশেন্টের আমরা কি কি নিব দেখেন, রিলেভেন্ট হিস্ট্রি নিতে হবে, তার হিস্ট্রি নিব, জানতে হবে যে তার বমিটা কতবার হয়েছে, ফ্রিকোয়েন্সি অফ ভমিটিং, অ্যামাউন্টস অফ ভমিটাস, যে কি পরিমাণে বমি হয়। এগুলা সব যখন চাইল্ড রুব্রিক পড়াবে নুমান ভাই তখন কিন্তু এগুলা পড়াবে, ঠিক আছে। তো এগুলো আমরা জেনে রাখি, বমির পরিমাণ, আরেকটা হচ্ছে কালার, যে কি কালার এন্ড কন্টেন্ট, যেটাতে ফুড আসতেছে বা ব্লাড আসতেছে বা অ্যাসিডিক বা কোনো টক জাতীয় গন্ধ আসতেছে, এগুলো আমরা দেখব, ঠিক আছে, ব্লাড আসতেছে কিনা। এই ব্লাড আসার কারণটা একটু আগে বললাম।
তারপর হচ্ছে অ্যাসোসিয়েটেড লুজ মোশন অর অ্যাবসলিউট কনস্টিপেশন হইতে পারে বা এগুলা জানতে হবে। অ্যাবডোমিনাল পেইন আছে কিনা কোনো, এবং পেইনটা কোন সাইটে হয়, তার পেটের কোন সাইটে তার পেইনটা হয়। আচ্ছা, এবার হচ্ছে ইউরিন আউটপুটটা জানতে হবে। ইউরিন আউটপুট হইলে ইউরিনের কালার, ইউরিনের অ্যামাউন্ট এবং লাস্ট ইউরিন পাস কখন সে মানে শেষে যে ইউরিনটা পাস করলো কখন সেটা। আচ্ছা, আর কি কি হিস্ট্রি নিব? তার মাথা ব্যথা আছে কিনা, তার বার্টিগো মানে হচ্ছে মাথা ঘোরা, হেডেক মানে মাথা ব্যথা, বার্টিগো হচ্ছে মাথা ঘোরানো। তার খিঁচুনি আছে কিনা, তারপর হচ্ছে দেখতে কোনো অসুবিধা হইতেছে কিনা, বা ভীষণ ভীষণ আছে কিনা, ভীষণে কোনো প্রবলেম আছে কিনা সেটা। আরেকটা হচ্ছে ফিভার আছে কিনা, ঠিক আছে, জ্বর আছে কিনা অথবা নাই কিনা। পেইন ইন ইয়ার অর সোর থ্রোট। আচ্ছা, এটা দেখেন এখানে এটা কিন্তু আমরা একটু আগে বলেছিলাম যে টনসিলাইটিস এর কারণে ভমিটিং হতে পারে, ঠিক আছে। তো দেখেন এখানে কি বলছে, তো টনসিলাইটিসে কিন্তু গলা ব্যথা হয়, সোর থ্রোট, সোর মানে হচ্ছে ব্যথা, গলা ব্যথা অথবা কান ব্যথা আছে কিনা এগুলা। তো এগুলো আমরা হিস্ট্রি নিব ভমিটিং এর ক্ষেত্রে। আরো হিস্ট্রি নেওয়া যায়, এখানে এগুলো অ্যাড করছে। এবার হচ্ছে কি কি ফিজিক্যাল এক্সামিনেশনের মধ্যে আছে স্টেট অফ কনসিয়াসনেস, বাচ্চাটা অ্যালার্ট কিনা অথবা ড্রোজি, জিমায় পড়তেছে কিনা, ঠিক আছে। আবার হচ্ছে স্টেট অফ হাইড্রেশন, যে স্টেট অফ হাইড্রেশন আমরা কি কি দেখবো দেখেন। জেনারেল কন্ডিশন দেখবো, শানকেনাইস, আমরা বলছিলাম যে শানকেনাইস কখন হবে, যখন সিভিয়ার ডায়রিয়া হয় বা মাইল্ড ডায়রিয়া, তখনও কিন্তু হতে পারে। মডারেট ডায়রিয়া যেটা, সেখানেও কিন্তু মানে সাম ডিহাইড্রেশন যেটাতে আছে সেখানেও কিন্তু সানকেনাইস মানে চোখটা একদম নিমজ্জিত হয়ে যায়। আরেকটা হচ্ছে স্কিন পিঞ্চ অ্যান্ড থার্স্ট, এগুলা দেখবো। স্কিন পিঞ্চ আগের ক্লাসে দেখানো হয়েছে, বলা হয়েছে, এটা আর বলার দরকার নাই। আর হচ্ছে পিপাসা আছে কিনা সেটা জানতে হবে। আরেকটা হচ্ছে কিছু হেমোডাইনামিক স্ট্যাটাস, যেমন পালস দেখতে হবে, এটা সহজ, অনেক ক্ষেত্রে বাচ্চার কিন্তু পালস পাওয়া যায় না। তারপর হচ্ছে ব্লাড প্রেশার, হ্যাঁ বাচ্চাদের এগুলা সচরাচর ব্লাড প্রেশারটা যারা পেডিয়াট্রিশিয়ান তারা পারে, কারণ এগুলো আলাদা মেশিন থাকে, বিপি মেশিন, পালস প্রেশার এগুলো হসপিটালে করে। এটা আমরা পারবো, যেটা পারবো দেখেন ক্যাপিলারি রিফিল টাইম। এটা ক্যাপিলারি রিফিল টাইম আমরা কেন দেখবো দেখেন, কারণ হচ্ছে তার ব্লাড ভলিউম শরীরে ঠিক আছে কিনা, এটা সবাই লিখে রাখতে পারেন। তো এখানে কি দেখা হয়, বড়দের ক্ষেত্রে যদি আমরা দেখি, আমরা জানি যে আমাদের যে নখ আছে, নখের মধ্যে চাপ দিয়ে ধরে রাখি, চাপ দিয়ে ধরলে কি হয়, সাদা হয়ে যায়, আবার ছেড়ে দিলে ব্লাড তাড়াতাড়ি চলে আসে। আপনারা নখে প্র্যাকটিস করেন এখন। হ্যালো, আপনারা কি শুনতেছেন নাকি সবাই ঘুমাইছেন? হ্যালো, শুনতে পাচ্ছি ভাইয়া। আচ্ছা, আপনারা একটু ক্যাপিলারি রিফিল টাইমটা কি বুঝতে পারছেন কি বলছি? ক্যাপিলারি রিফিল টাইম। জি ভাইয়া। আচ্ছা, তো এখন সবাই যার যার যে নখ আছে, নখের মধ্যে অন্য নখ দিয়ে একটু চেপে ধরেন, তারপর ছেড়ে দেন, দেখবেন প্রথমে সাদা হয়ে যায়, তারপরে কিন্তু ব্লাডে সেটা ফিল হয়ে যায়, ঠিক না। এটাকে বলে ক্যাপিলারি রিফিল। এখন যাদের ব্লাড কম থাকবে বা অ্যানিমিক থাকবে তাদের ক্ষেত্রে কিন্তু 3 সেকেন্ড আমরা দেখবো। তো 3 সেকেন্ড কিভাবে কাউন্ট করব, এভাবে চেপে ধরে ছেড়ে দিব, ছেড়ে দিয়ে 1001, 1002, 1003, এই হচ্ছে 3 সেকেন্ড, ঠিক না। আচ্ছা, আমি একজনকে ধরি, এখানে কে আছে, মিথিলা, আপনি কি শুনতে পাচ্ছেন মিথিলা? নাই। তারপর হচ্ছে সায়েদা কুয়ারসি, আপনি কি শুনতে পাচ্ছেন সায়েদা? জি ভাইয়া শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনি বলেন তো যে এই 3 সেকেন্ড কিভাবে কাউন্ট করব। 1001, 1002 and 1003। এই হচ্ছে 3 সেকেন্ড, কিন্তু 1 2 3 এটা কিন্তু 3 সেকেন্ড হয় না, ঠিক আছে। এটা একটা ইম্পর্টেন্ট জি মেসেজ, ভাইয়া। আমরা মনে রাখবো। তো এই ক্যাপিলারি রিফিল টাইমটা কেন দেখবো সেটা হচ্ছে, আর বাচ্চাদের ক্ষেত্রে, এটা হচ্ছে বড়দের ক্ষেত্রে বললাম, এখন বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে
বাচ্চার যে হাতের তালু আছে আর আমাদের যে বৃদ্ধাঙ্গুলি আছে, এখানে একটু চেপে ধরবো, চেপে ধরে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর 3 সেকেন্ড দেখবো, যদি ফিল হয় তাহলে বুঝতে হবে যে বাচ্চার ব্লাড ঠিক আছে শরীরের মধ্যে, হ্যাঁ, মানে নর্মাল ভলিউম আছে। আর যদি 3 সেকেন্ড বা এর বেশি সময় নেয় ফিল হইতে, তখন বুঝবো যে বাচ্চার শরীরে ব্লাড কম আছে। তো এই জিনিসটা তো আপনারা শিখতে পারছেন আশা করি। আচ্ছা, তারপর হচ্ছে জি এনি ভাইয়া। এনি ফিচার্স সাজেস্টিং আন্ডারলাইনিং প্যাথোলজি। দেখেন এখানে আরো কিছু প্যাথোলজি আছে কিনা সেটা জানার জন্য কি করব, তার দেখেন অ্যাবডোমেনটা ডিসটেনশন, মানে হচ্ছে পেটটা ফুলে যায়। তারপর হচ্ছে কোনো ব্যথা আছে কিনা সেগুলো দেখব। তারপর হচ্ছে অ্যাবসেন্ট বাউল সাউন্ড, বাউল সাউন্ডের কথা বলেছিলাম, ঠিক আছে, যে মিনিটে 3 বার হচ্ছে নরমাল, এটা অ্যাবসেন্ট থাকতে পারে। তারপর হচ্ছে টেম্পারেচার কিন্তু নরমালও থাকতে পারে অথবা বেশিও থাকতে পারে। তারপরে হচ্ছে তার জন্ডিস আছে কিনা অথবা জন্ডিস নাই কিনা। তারপর হচ্ছে সিএনএস এর মধ্যে নেক রিজিডিটি, আমরা বলেছিলাম যে আচ্ছা নেক রিজিডিটিটা কিভাবে দেখবো একটু বলে দেই। সবাই একটু খেয়াল করেন, নেক রিজিডিটিটা হচ্ছে বাচ্চার বুকের উপরে বাম হাত দিব, বাম হাত দিয়ে বাচ্চার মাথার পিছনে আমি ডান হাত দিয়ে বাচ্চাকে একটু সামনের দিকে ঝুঁকাবো। ঝুঁকে আমার বাচ্চার যদি থুতনিটা আমার হাতে বাম হাতে লাগে তাহলে বুঝতে হবে যে নেক রিজিডিটি নাই। আর যদি না লাগে তখন বুঝতে হবে যে, বা না আসে তখন বুঝতে হবে নেক রিজিডিটি আছে। এখন এই নেক রিজিডিটিটা কি বুঝতে পারছেন আপনারা? আশফাক আহমেদ জি ভাইয়া। বলেন। আশফাক ভাইয়া আহমেদ বুঝতে আরেকবার পারছেন বোঝান। কোনটা নেক ভাই রিজিডিটি? আরেকবার বললে ভালো হয়, জি আরেকবার ভাইয়া। বলেন ভাই ভালো হয়। নেক রিজিডিটি। জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা শুনেন, প্রথমে হচ্ছে আমার যে বাম হাত অর্থাৎ ডক্টরের যে বাম হাত থাকবে সেটা বাচ্চার বুকের উপরে দিব, বা বুকের উপরে বলতে একটু উপরের দিকে দিব, মানে থুতনি বরাবর বাচ্চার হাতটা রাখলাম। তারপরে আমার ডান হাতটা বাচ্চার মাথার পিছন দিক থেকে সামনের দিকে ঝুঁকানোর চেষ্টা করব, মাথাটা আমার বাম হাতের তার বাচ্চার থুতনিটা লাগতেছে কিনা। যদি লাগে তাহলে বুঝতে হবে যে কোনো সমস্যা নাই, অর্থাৎ নেক রিজিডিটি নাই। আর যদি না লাগে বা বাচ্চার যদি গাঁটটা শক্ত হয়ে যায় তখন বুঝতে হবে নেক রিজিডিটি আছে। এটা কিন্তু মেনিনজাইটিসের একটা লক্ষণ। এটা কি বুঝতে পেরেছেন এখন নাকি বুঝেন নাই? জি ভাই বুঝতে পারছি। এটা টিটেনাসও এরকম হতে পারে, নেক রিজিডিটি। আচ্ছা, তারপর হচ্ছে কনভালশন, এটা তো আপনারা বুঝেন, খিঁচুনি। আর হচ্ছে পিউপিলস, পিউপিলসটা দেখবো, অনেক সময় পিউপিল ডায়ালেটেড হয়ে যায়। তারপর থ্রটের মধ্যে কি আছে, টনসিলাইটিস বা আলসারেশন আছে কিনা এগুলো দেখবো। এখানে একটু কথাবার্তা আছে যে বাচ্চার, এটা সহজ, একটু বড় দেখা যাচ্ছে যদিও। এখানে কথা হচ্ছে যে বাচ্চার বমি কিরকম হইলে কোন জায়গার প্যাথোলজি, ঠিক আছে, মানে এই প্রবলেম এরকম বমি হইলে এটা কোন জায়গার সমস্যা, এটা হচ্ছে এখানে পড়াটা। দেখেন সহজ আছে, যদি আনডাইজেস্টেড ফুড পার্টিকেলস, অর্থাৎ যেরকম খাবার খাইলো একটা বাচ্চা সেরকমই যদি তার বমি হয় তাহলে বুঝতে হবে যে তার ইসোফেগাসেই সমস্যা। ইসোফেগাস মানে কি, খাদ্যনালী, সে খাদ্যনালী থেকে তার নিচে তার খাবারটা নামেই নাই, ওখানেই সমস্যা। তাইলে বুঝতে হবে যে তার ইসোফেজিয়াল স্ট্রিকচার আছে অথবা একালিশিয়া আছে। তো ইসোফেজিয়াল স্ট্রিকচার মানে হচ্ছে যার ইসোফেগাসটা শুকায় গেছে বা চিকন হয়ে গেছে কিনা, এটা একটা ডায়াগনোসিস হতে পারে। যদি আনডাইজেস্টেড ফুড পার্টিকেল পাওয়া যায় তাহলে বুঝতে হবে তার ইসোফেগাসের সমস্যা আছে। এবার হচ্ছে ডাইজেস্টেড ফুড অথবা মিল্ক কার্স, মানে দইয়ের মতো যদি হয় অথবা ডাইজেস্টেড ফুড পার্টিকেলস পাওয়া যায় তাহলে এটা কোন জায়গার সমস্যা, ডিস্টাল টু অ্যাম্পুলা অফ বেটার। আচ্ছা, এটা একটু কঠিন টার্ম, এটা আপনাদের মনে রাখার দরকার নাই। এটা শুধু জেনে রাখেন যে এটা স্মল বাউল অবস্ট্রাকশন হতে পারে, ঠিক আছে। এটার ডায়াগনোসিস হচ্ছে, অর্থাৎ যে স্মল বাউল আছে, স্মল ইন্টেস্টাইন, সেখানের অবস্ট্রাকশন, ঠিক আছে। এবার যদি বাইল থাকে বা পিত্ত থাকে, এটা যেমন সবুজ হতে পারে বা হলুদ বমি হতে পারে, তখন আমরা কি ভাববো, সেটা হচ্ছে স্টমাকের সমস্যা হতে পারে, বিশেষ করে পাইলোরাসে, পাইলোরিক স্টেনোসিস,
স্টমাকের যে পাইলোরাস আছে, পাইলোরিক এন্ড, আমরা জানি দুইটা এন্ড, একটা হচ্ছে কার্ডিয়াক এন্ড, একটা পাইলোরিক এন্ড, ঠিক না? যদি এই পাইলোরাসে স্টেনোসিস বা চিকন হয়ে যায় তখন কিন্তু স্টমাক থেকে ফুড পার্টিকেলসটা ডিউডেনামে যাবে না। তখন সেখান থেকে স্টমাকের যে এখানে এসে কি আসতে পারে, বাইল বা গ্রিন, এটা বুঝতে হবে যে পাইলোরাসের সমস্যা, এটা আমরা শিখলাম। আচ্ছা, এবার যদি ব্লাড আসে, হ্যাঁ, বমির সাথে যদি ব্লাড আসে, এটাকে কি বলা হয়? হেমাটেমেসিস। বমির সাথে ব্লাড আসলে এটাকে কি বলা হয়? হেমাটেমেসিস। আচ্ছা, যদি ফ্রেশ ব্লাড আসে অথবা ওল্ড ব্লাড আসে, তখন আমরা বুঝতে হবে কোথায় সমস্যা, স্টমাকে অথবা ইসোফেগাসের সমস্যা আছে। এখানে একটা কথা বলছে, লেশন অ্যাবভ লিগামেন্ট অফ টেরিস ট্রেটিস, স্টমাক ইসোফেগাসের উপরে যে লিগামেন্ট সেখানে সমস্যা থাকতে পারে, ঠিক আছে? যেমন রাপচার ইসোফেজিয়াল বেরিসিস, আমরা জানি বেরিকাস ভেন একটা কথা আছে, তো সেখানে কি হয়, অর্থাৎ যে ভেন গুলা ফুলে যায়, টর্সাস হয়ে যায়, একদম মোটা হয়ে যায় সাপের মতো, যারা দেখবেন অনেকক্ষণ দাঁড়ায় থাকে, বিশেষ করে পুলিশ, ট্রাফিক পুলিশদের এরকম হতে পারে। তো আচ্ছা, ওই কথাই না যাই, তো এখানে কি হয় যে রাপচার মানে হচ্ছে ফেটে যায়, ইসোফেগাসের যে ভেন গুলা আছে বা ব্লাড ভেসেল ছোট ছোট আছে, সেগুলা রাপচার হইলেও কি হতে পারে, এই ফ্রেশ ব্লাডটা আসতে পারে, অথবা গ্যাস্ট্রাইটিস হতে পারে, আলসারেশন থাকতে পারে, ব্লিডিং ডায়াথেসিস থাকতে পারে, কোনো ব্লিডিং টেন্ডেন্সি থাকতে পারে, এই কারণে হতে পারে। আচ্ছা, এবার যদি ক্লিয়ার লার্জ ভলিউম এবং অনেক পরিমাণে বমি হয়, তাহলে বুঝতে হবে যে ইনক্রিজ গ্যাস্ট্রিক সিক্রেশন, অর্থাৎ স্টমাকের ভিতরে যে বিভিন্ন জুস টুস থাকে সেগুলা আসতে পারে। হ্যাঁ, তো অথবা পেরিটোনাইটিসের কারণে আসতে পারে। পেরিটোনাইটিস মানে কি, যে পেটের যে পর্দা সেটাকে বলা হয় পেরিটোনিয়াম। এখন পেরিটোনিয়ামে যদি ইনফ্লামেশন হয় তখন সেটাকে বলা হয় কি, পেরিটোনাইটিস, ঠিক আছে? আরেকটা কথা আছে জোলিঙ্গার এলিসন সিনড্রোম। তো এটা এটা একটু কঠিন কথা, এটা দরকার নাই, আপনারা শুধু নাম জানেন, পরে পড়বে এগুলা। আচ্ছা, আবার যদি মিউকাস আসে তাহলে রেসপিরেটরি মিউকাস, হ্যাঁ, অথবা গ্যাস্ট্রিক মিউকাস আসতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে আপার রেসপিরেটরি ইনফেকশনের কারণ। এটা আমরা কি ধারণা করব, যদি অতিরিক্ত মিউকাস অথবা রেসপিরেটরি বা গ্যাস্ট্রিক মিউকাস যদি অতিরিক্ত থাকে তাহলে বুঝতে হবে আপার রেসপিরেটরি ইনফেকশন থাকতে পারে, অথবা সাইনোসাইটিস। তো সাইনোসাইটিস কেন? কারণ হচ্ছে যে সাইনাসের ভিতরে বিভিন্ন ফ্লুইড টুইড জমা থাকতে পারে, তো সেগুলা যদি গিলে ফেলে এবং সেগুলা বমির মাধ্যমে বাইরে বেরিয়ে আসতে পারে, অথবা ইসোফেগাইটিস। তো এই হচ্ছে কথাবার্তা, তো এত কথার দরকার নাই। আমরা যদি এই বমিগুলা কি করে, হ্যাঁ, যদি কালচার সেন্সিটিভিটি করে বা করে, তাহলে কিন্তু এগুলা বুঝাই যাবে যে কি সমস্যা। আচ্ছা, এবার দেখেন এখানে কিছু ইনভেস্টিগেশন যদি আমরা দেই, একটা হচ্ছে সিবিসি দিব, আর একটা হচ্ছে পিবিএফ। একই একই প্রায়, দেখেন সবগুলা প্রায় একই, সেরাম বিলিরুবিন, তারপর হচ্ছে লিভার ফাংশন টেস্ট আছে এসজিপিটি, অ্যালকালাইন ফসফেটেস, এগুলা নামগুলা শিখে রাখেন, এগুলা সামনে আসবে। ক্রিয়েটিনিন দেখবো, তারপর হচ্ছে সেরাম ইলেকট্রোলাইটস, আর্টেরিয়াল ব্লাড গ্যাস, এগুলা দেখবো। তারপরে আদার্স এর মধ্যে আছে সেরাম অর ইউরিনারি অ্যামাইলেস, লাইপেস, র্যান্ডম ব্লাড সুগার, এগুলা। তারপর হচ্ছে ইউরিন আরএমই, এগুলা একদম কমন কিছু টেস্ট, ইউরিন আরএমই, স্টুল, এগুলা। তারপর কালচার সেন্সিটিভিটি, গ্লুকোজ, কিটোনস, এক্স রে অ্যাবডোমেন ইন ইরেক্ট পোস্টার। ইরেক্ট কেন? কারণ পেটে কোনো গ্যাস থাকলে তাকে দাঁড়ায়া এক্স রে করতে হয়, তাহলে গ্যাসগুলো ভালো দেখা যায়। তারপর হচ্ছে পেটের আলট্রাসোনোগ্রাফি, ইউএসজি অফ অ্যাবডোমেন, হ্যাঁ, তারপর হচ্ছে কন্ট্রাস্ট এক্স রে, সিটি স্ক্যান, অ্যাবডোমেন অর ব্রেন। তো সিটি স্ক্যান কেন দেয়? একদম ক্ষুদ্র ক্ষুদ্র লেশন, খুব ছোট ছোট লেশনও যদি থাকে ব্রেনে অথবা অ্যাবডোমেনে, কোনো ইনজুরি থাকে, সেটা ধরা পড়ে। আরেকটা হচ্ছে মেটাবলিক কিছু স্ক্রিনিং আছে, ব্লাডের পিএইচ, এগুলা অ্যামোনিয়া, ল্যাকটেট দেখার জন্য। কিছু রেড ফ্ল্যাগ সাইন আছে, ঠিক আছে? এর মধ্যে কি আছে, অল্টার সেন্সোরিয়াম, কজ অর ইফেক্ট, যে কি কারণে এই সমস্যা হচ্ছে সেটা দেখতে হবে। আচ্ছা, বাচ্চাটাকে যদি টক্সিক অথবা সেপটিক এরকম দেখায়, অর্থাৎ বাচ্চাকে খুব অস্থির দেখায় বা চেহারাটা একদম বিভৎস অবস্থা, মানে কি বলে, সেপটিক কন্ডিশন হলে যেরকম থাকার কথা সেরকম যদি হয়ে যায়,
অথবা তার বমির সাথে ব্লাড অথবা বিলিয়াস কন্টেন্ট থাকে সেগুলা, মানে এগুলো হচ্ছে মেন কথা, এগুলো আমরা জানবো। বাচ্চা যদি অনেক কান্নাকাটি করে, এই বমি প্রেজেন্স অফ ইনকনসোলেবল ক্রাই অর এক্সেসিভ ইরিটেবিলিটি, যখন বাচ্চা অনেক কান্নাকাটি করতেছে, হ্যাঁ, কোনোভাবে শান্ত হচ্ছে না, তখন বুঝতে হবে যে তার মেনিনজাইটিস হতে পারে, অথবা ইন্টারসাসেপশন হতে পারে। ইন্টারসাসেপশন মানে হচ্ছে ইন্টারস্ট্যান্ড পেস্ট লাগা যায়, ঠিক আছে, ইন্টারসাসেপশন। তারপরে কি আছে, সাইন অফ সিভিয়ার ডিহাইড্রেশন আছে কিনা এটা দেখবো। আচ্ছা, আরেকটা কথা আছে বেন্ট ওভার পোস্টার, ড্রয়িং অফ লেগস আপ টু চেস্ট, অর্থাৎ পা দুটা পেঁচায়া একদম বুকের কাছে পেঁচায়া রাখতেছে কিনা এটা। কারণ হচ্ছে যে এভাবে যদি সে থাকে, কারণ তার পেটে কোনো নড়াচড়া পড়ে না, তখন সে ভালো থাকে, ঠিক আছে, এজন্য সে এরকম করতে পারে। অ্যাভয়েডেন্স অফ আননেসেসারি মুভমেন্ট টিপিক্যাল অফ পেরিটোনিয়াল ইরিটেশন, হ্যাঁ, তার যদি পেরিটোনাইটিস থাকে বা ইন্টারসাসেপশন থাকে, সে একটু নড়াচড়া করলেই, তার পেটে একটু নড়াচড়া হইলেই তার ব্যথা শুরু হয়ে যায়। সেজন্য বাচ্চাটা দেখেন দুইবার কি বলে, একটা ছোট বাচ্চা সে কিন্তু হাত পা নড়াচড়া করবে, এটাই স্বাভাবিক। কিন্তু একদম যদি ঠান্ডা ভাবে শুয়ে থাকে, তাহলে বুঝতে হবে যে বাচ্চার হাত পা নড়াইলে কি হয়, পা নড়াইলে তার পেটে নড়াচড়া হয়, তার পেটের ভিতরে যে সমস্যা আছে সে কারণে নড়াইতে চায় না, সেজন্য সে চুপচাপ থাকে, কারণ নড়াইলে সে সিভিয়ার ব্যথা বা তীব্র ব্যথা, সেই কারণে। আচ্ছা, এবার হচ্ছে ট্রিটমেন্টের মধ্যে 1 নম্বর হচ্ছে কাউন্সিলিং। কাউন্সিলিং মানে হচ্ছে কথাবার্তা বলা। যে কোনো ট্রিটমেন্টের ফার্স্ট কন্ডিশন হচ্ছে কাউন্সিলিং করতে হবে, কার সাথে, গার্ডিয়ানের সাথে। তারপর যে ফ্লুইড দিব আমরা, কারণ অতিরিক্ত বমি হইলে ফ্লুইড দিতে হবে, রিপ্লেসমেন্ট অ্যাকর্ডিং টু ডিগ্রি অফ ডিহাইড্রেশন, তার ডিগ্রি অনুসারে যে কতটুকু ডিহাইড্রেশন হয়েছে, কোনো ডিহাইড্রেশন আছে কিনা, অথবা সাম ডিহাইড্রেশন বা সিভিয়ার ডিহাইড্রেশন আছে কিনা, ওই অনুসারে ট্রিটমেন্ট করতে হবে। অ্যান্টিএমিটিক ড্রাগস, এগুলো অ্যালোপ্যাথিক কথাবার্তা। ট্রিটমেন্ট অফ আন্ডারলাইনিং কজ, এবং যে কজের কারণে বমি হয় সেই কজটাও ট্রিটমেন্ট করতে হবে। অনেক ধন্যবাদ।